ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। রাতে খেতে বসে তার বাবা মার সাথে খাবার খাচ্ছিল জিসান। হঠাৎ টুট আওয়াজ হলো পকেট থেকে। জিসানের ফোন বেজে ওঠে। একবার বাবা মার দিকে তাকিয়ে ফোনটি রিসিভ করলো। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, তুই কি শিওর এই খবরের ব্যাপারে? ওকে, ফোন রাখ। কে ফোন দিয়েছিল? সাকিব? না বাবা। তাহলে যে কিসের খবরের কথা বলছিনি? আরে ওর নাকি বাবা মা দাদার বাড়িতে গেছে। ওর নাকি ভয় করছে একা শুতে, তাই আমাকে ডাকছে। সমস্যা হবে না? খাওয়া শেষ করে ল্যাপটপ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল। তার সেই প্রফেশন তা কেউ কোনোদিন জানতে পারবে না, এমনকি তার বাবা মাও না। সাইকেল চালিয়ে এসে পড়লো ফার্ম হাউসের সামনে, তাই একটু সময় লেগেছে। আসলে ওদের এলাকা সহ পুরো শহরে জিসান খুবই ভদ্রভাবেই পরিচিত। খুবই সাদামাটা জীবনযাপন করে। বাবা বাইক কিনে দিতে চাইলেও না করে দেয়, কিন্তু কেউ জানে না যে জিসান সারা বিশ্বের নামকরা একজন। থাক, আর বললাম না, গল্পে থাকুন, সব জানতে পারবেন। তবে এটুকু বলতে পারি, যার নামে পুরো সাইবার ওয়ার্ল্ড কাপে সাকিবদের ফার্ম হাউসের ভেতর প্রবেশ করলো জিসান। নিচতলায় আন্ডারগ্রাউন্ড একটি রুম, ওইখানেই তাদের সব কাজকর্ম সম্পাদিত হয়। ফিঙ্গারপ্রিন্ট লক আর ফেস রিকগনাইজেশন দেওয়া লক আনলক করে ভেতরে প্রবেশ করলো জিসান। একটি ফুল ব্লু কালারের রং করা একটি ঘর, সাউন্ড প্রুফ, আর সম্পূর্ণ রুমটি হাইটেক সিস্টেমে ডিজাইন করা। রুমটি অনেক বড়। রুমের চার কোণায় 4টি কম্পিউটার ডেস্ক, 4জন ছেলে বসে আছে, সবার হাতে কম্পিউটারের কিবোর্ড। কি রে শালারা, ওয়েলকামও করবি না? ওর কথা আর বলিস না, ও তো ভীতু বিড়াল। কিরে, বাবা মা আসতে দিল তো? ওকে আর বোঝাস না, বেচারা কেঁদে দেবে। আরে থামবি তোরা, কথা বলবি নাকি আমাকে একটু কথা বলতে দিবি? তুই কথা বলতে পারিস? জানতাম না। তুই তো কম্পিউটারের বোকা। হ্যাঁ, এই পোকা মানে ভাইরাস কত কি করতে পারে জানিস না? ওরে আবার খ্যাপাইতেছিস, একটু পরে আবার কাঁদিস না। এই তোরা কেন ডেকেছিস? শুনেছি যে নতুন একটি হ্যাকার গোষ্ঠীর উৎপাত বেড়েছে। এ আবার কোন হ্যাকার গোষ্ঠী আসছে? নাম জানতে পেরেছিস? আমরা একেবারে শিওর না যে আসলে ওরা কারা এবং কোথা থেকে উদয় হয়েছে। কেন? আসলে সাম্প্রতিক সকল হ্যাকিং এর নিউজ ও রিসার্চের মাধ্যমে জানতে পেরেছি যে এইরকম ভাবে শহরের আরো 3 জায়গায় টাকা চুরি হয়েছে, কিন্তু যাদের টাকা কেউ স্বীকার করছে না যে টাকা চুরি হয়েছে। তোকে ফোন দেওয়ার আগেও একজন পুলিশের ডিসির অ্যাকাউন্ট হতে 20 কোটি টাকা চুরি হয়। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘাপলা আছে। আর যে টাকাগুলো চুরি করেছে সেগুলি কিন্তু কোনো সাধারণ মানুষের টাকা নয়। কেননা তোদের ভাষ্যমতে যে কয় জায়গাতে চুরি হয়েছে তারা কেউ অভিযোগ লেখায়নি। তোরা চেক করেছিস যে কোনো আইপি দ্বারা টাকাগুলো চুরি করা হয়েছে? না, তোর জন্য বসেছিলাম। দেখি সর। এই বলে জিসান তার ডেস্কে বসে পড়ে, কিবোর্ডে হাত চালাতে থাকে। তোরা এক কাজ কর, এক এক করে সবগুলো অ্যাকাউন্টে মানি ট্রানজ্যাকশন চেক কর, দেখ কোনো কিছু পাস কি না। ওকে ওকে, বস। বস। হুম। তোরা একটা জিনিস খেয়াল করেছিস, যে যে অ্যাকাউন্টে চুরি হয়েছে সব জায়গাতেই একটা এনক্রিপ্টেড ফাইল আছে। ফাইলগুলো ডিসক্রিপ্ট করতে সময় লাগবে। এ হ্যাকার অনেক চালাক আর অ্যাডভান্স। এই চাইলে তো নিজের সব প্রমাণই মুছে দিতে পারতো। এনক্রিপ্টেড কর, দেখ নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। আর পুলিশের রিপোর্ট মতে 4 জায়গায় যারা যারা টাকা চুরি করেছে তারা কেউই কোনো অভিযোগ লেখায়নি। এর মানে এদের টাকা হোয়াইট মানি না ব্ল্যাক মানি। যদি অভিযোগ লেখাতো তাহলে পুলিশ ইনভেস্টিগেশনে তারাই ফেঁসে যেত। ফাইলগুলো ডিক্রিপ্ট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ডেটা নেই, সব ডিলিট করা দেওয়া হয়েছে। ভালো করে চেক কর। কিছু নেই। কিভাবে? ফাইলও নিশ্চয়ই থাকবে যদি না কেউ ডিলিট করে দিয়ে থাকে। দোস্ত, সমস্যা তৈরি হয়েছে। আমি আরেকটা ফাইল চেক করতেছিলাম, তখনই কিছু ডিসক্রিপ্ট ডেটা পাই, কিন্তু কেউ একজন ফাইলগুলো ডিলিট করে দিয়েছে।
ঠিক বলছিস তো? যদি ওরা অনলাইন হয়ে থাকে তাহলে ওদের আইপি খুঁজে বের কর। অন মাই ডিউটি। সাকিব কিবোর্ডে হাত চালাতে লাগলো। কিছুক্ষণ পর, দোস্ত, ওদের আইপিটা পেয়েছি, কিন্তু প্রোটেক্টরে একটু পর পর লোকেশন চেঞ্জ করছে। এরা খুবই দক্ষ হ্যাকার, এদের হালকাভাবে নিস না। গাইস, অনেক বড় প্রবলেম হচ্ছে। ওরা আমাদের সিস্টেম ওভাররাইড করার চেষ্টা করছে। ওহ ম্যান, সেট। ওরা যদি আমাদের সিস্টেম হ্যাক করে ফেলে তাহলে তো আমাদের ঠিকানা পেয়ে যাবে। ওরা আমাদের সিস্টেম হ্যাক করার আগে আমাদের ওদের সিস্টেম হ্যাক করতে হবে। ওদের অনেকগুলো আইপি ট্রেস হচ্ছে, মনে হচ্ছে এরা একা না। তাহলে তো একটু কষ্টকর হবে, কেননা নিলয় আর আমি তো এখনও লার্নার। আমরা ওদের সাথে পেরে উঠব না। সাকিব আর তুই সামলা। ব্যাপার না, সাকিব আইপিগুলো আমাকে ফরওয়ার্ড কর, সময় খুবই কম। হয়ে গেছে। জিসান তার ব্যাগ থেকে তার পেন ড্রাইভটা বের করে পিসিতে লাগালো আর কিবোর্ডে হাত চালাতে লাগলো। ওদের সিস্টেম অনেক আপডেটেড, অনেক ফর্মালি প্রোটেক্টেড। এরপর একটা ফর্মাল টোপকে চাইলো। অন্যদিকে হ্যাকার গোষ্ঠী। কি রে, কি হয়েছে? সিস্টেম ওয়ার্নিং দেখাচ্ছে কেন? বস, আমরা যে টাকাগুলো চুরি করেছিলাম ওই অ্যাকাউন্টগুলোতে কিছু ডিটেলস ফেলে এসেছিলাম, কেউ ওগুলোতে ডিস্টার্ব করতেছিল। আমরা ওদের সিস্টেম হ্যাক করতে গিয়েছিলাম, কিন্তু এখন আমাদেরই সিস্টেম হ্যাক করেছে। দেখি কে? ও মাই গড, রকস্টার! গাধার বাচ্চা, তোরা আর কারো সিস্টেম পেলি না, সোজা রকস্টারের সিস্টেম হ্যাক করতে গেলি। কেন, কি হয়েছে? কে এই রকস্টার যে ঘেমে একাকার হয়ে গেছিস? তোদের জম সারা সাইবার ওয়ার্ল্ড সহ ডার্ক ওয়ার্ল্ড যার নামে কাঁপে, সেই রকস্টার। এখন কি হবে আমাদের? পুলিশে দেবে না তো? কি আর হবে, বাঁশ খাবো সবাই মিলে। সমাজ সেবার ভূত মাথা থেকে ছেড়ে দিবে। কেন যে তোরা ওনার সিস্টেম হ্যাক করতে গেলি? উনি তো অনেক বড় মাপের হ্যাকার, আমাদের সিস্টেম হ্যাক করা তো ওনার কাছে কোনো ব্যাপার না। ওনার সাথে কথা বলে দেখলে কি হয়? কথাটা মন্দ বলিসনি। এইদিকে জিসান তার কাজ চালিয়ে যাচ্ছে। আর মাত্র একটা ফায়ারওয়াল বাকি। ওদের সিস্টেম এবার জিসানের কন্ট্রোলে। ওইদিকে হ্যাকাররা যেই তাদের সিস্টেমে অফলাইন করবে তখনই তাদের মনিটরের স্ক্রিনের সামনে একটি লেখা ভেসে ওঠে। তোমরা কারা কারা রকস্টারের সিস্টেম হ্যাক করার সাহস রাখো? হ্যাকার দল এখন পড়ে গেছে মহাবিপাকে। কি করবে? সার্ভার অফলাইন করবে না, রকস্টার এদের সাথে কথা বলবে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, আবার স্ক্রিনে মেসেজটা শো করছে। তোমরা কি চাও যে তোমাদের জেলের ঘানিটা নাই? এখন যাই হোক না কেন, পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। আর রকস্টার হ্যাকার হিসেবে বেশি পরিচিত মানুষকে সাহায্য করার জন্য, তাই ওনার সাথে কথা বলে বুঝিয়ে বললে মন্দ হয় না। হ্যাঁ, এটাই ঠিক হবে। কিন্তু উনি কি কথা বলবেন? দেখা যাক। Am I thinking to the most efficient hacker, রকস্টার? আমি কি সবচেয়ে দক্ষ হ্যাকার রকস্টারের সাথে কথা বলছি? ইয়া, বাট ইউ ফরগেট ওয়ান থিং, দ্যাট আই এম ডেঞ্জারাস অলসো। হ্যাঁ, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো, যে আমি কিন্তু আবারও ভয়ঙ্কর। I know that very well, but you are disturbing us in our work. আমি সেটা খুব ভালোভাবেই জানি, কিন্তু আপনি আমাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। হ্যালো, লিসেন, ইউ গাইস আর হ্যাকিং পিপলস মানি। ওহে শোনো, তোমরা মানুষের টাকা চুরি করেছো। আপনার হয়তো জানা দরকার যে আমরা চুরি করা টাকার 1%ও নিজেরা খরচ করিনি। সব অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। দেশপ্রেমিক? সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করি না। চালিয়ে যাও, আর ভুলেও আমার পরিচয় জানতে এসো না। মনিটর স্ক্রিনে আবার স্বাভাবিক হয়ে যায়। হ্যাকার দলে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওইদিকে তোরা শুধু শুধু প্যানিক হচ্ছিলি। এরা খুবই সাধারণ হ্যাকার, আমরা যা করে থাকি এরাও তাই করে, কিন্তু আমরা সতর্কতার সহিত, আর এরা অসতর্কভাবে। কিন্তু ওদের সার্ভার এখনো আমাদের কন্ট্রোলে। কিন্তু ওদের সার্ভার লোকেশনটা নোট করে রাখ, পরে কাজে আসবে।
ওদের সার্ভার অ্যাড্রেস কোন দেশের? বাংলাদেশ। বুঝি না, এরা কি নোবেলের তামাশা খাইছে নাকি? নামছে হ্যাকিং করতে, আর এই হ্যাকিংয়ের এইচও জানে না। কেন? ওদের ফায়ারওয়েল আর সিস্টেম দেখেছিস, একেবারে দুর্বল। আর এরা নামছে সমাজ সেবা করতে। একটা কাজ করলে হয় না, আমরা যদি ওদের সিস্টেম আপগ্রেড করে দিই। কথাটা মন্দ বলিসনি। এক কাজ কর, আমরা গত মাসেই আমাদের সিস্টেমের লাস্ট ভার্সনের আগেরটা একটা ফাইল ব্যাক কর। হয়ে গেছে। হ্যাকার দল রকস্টারের কাছ থেকে ওই রকম ব্যবহার আশা করেনি, কিন্তু এর বিপরীতটাও আশা করেনি সারা। সাইবার ওয়ার্ল্ডের রকস্টার এই গুণটি সম্পর্কে জানে, কিন্তু রকস্টার যে কতটা ভয়ঙ্কর সেটাও জানে। হ্যাকার দলের হ্যাকাররা সবকিছু গোছগাছ করছিল। সার্ভার অফলাইন করবে বলে তখনই একটা অ্যালার্ট দেওয়া যায়, এটি মেসেজ এসেছে। হ্যাকার দলের লিডার গিয়ে মেসেজটি ওপেন করে ভেতরে লেখা, এ স্মল গিফট ফর রকস্টার, নিচে একটা লিঙ্ক দেওয়া আর তার নিচে লেখা চালিয়ে যাও। আর কোনো সমস্যা প্রয়োজন হলে আমাকে স্মরণ করো। লিঙ্কটি ওপেন করা হয়। ভেতরে একটি ফাইল শো করে, নাম ব্ল্যাক প্যান্থের 20। ফাইলটি ওপেন করে দেখতে পায় তাদের সিস্টেমের থেকে 1000 গুণ উন্নতি একটি সিস্টেম। হ্যাকার গার্ল তো খুশিতে লাফাতে থাকে। সে ভাবতে পারেনি রকস্টারের কাছ থেকে এরকম একটি গিফট পাবে। হ্যাঁ, এতক্ষণে যে হ্যাকার দলের কথা বলছিল না, ওরা সবাই মেয়ে, কিন্তু পরিচয় এখন বলবো না, সময় হলে জানতে পারবেন। ও মাই গড, এত উন্নত সিস্টেম দিয়ে তো আমরা প্রায় গোস্ট হয়ে যাব। এখন তো বেশি পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে সিস্টেমটা অনেক উন্নত, কিন্তু ভুলে যাস না যে এর ক্রেডিট কিন্তু রকস্টার নিজেই। সো পুরো দুনিয়ার কাছ থেকে লুকাতে পারলেও রকস্টারের কাছ থেকে লুকাতে পারবো না। তো তো কি হয়েছে? উনি তো আর আমাদের শত্রু না। আমার মনে হয় যে আমরাই প্রথম যারা ওনার কাছ থেকে এত বড় সাহায্য পেলাম। লাভ ইউ রকস্টার। কিরে, রকস্টারের প্রেমে পড়ে গেলি নাকি? তখনই মনিটরে আবার কিছু লেখা ভেসে উঠলো। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমি শুধু একটা সাহায্য করলাম আর কি। হ্যাকার গার্লসদের বস টাইপিং করতে লাগলো, আপনি এটাকে শুধু একটু সাহায্য বলছেন? আপনি নিজেও জানেন না যে আপনি আমাদের কত বড় সাহায্য করলেন। হ্যাকার গার্লসরা আপনার কাছে ঋণী হয়ে থাকবে। ধন্যবাদ আমাকে না দিয়ে কাজের কাজ কিছু করেন, তাতে খুশি হব। অবশ্যই। আমি আপনাদের কাজকর্মের উপর নজর রাখবো। নিরাশ হবেন না আশা করি। সাকিব, আমাদের সিস্টেমের ফায়ারওয়েল ওরা কতটুকু ব্রেক করতে পারছে? 1%। 1% কিভাবে সম্ভব? ফায়ারওয়েল আরও আপগ্রেড করতে হবে। উই আর অন ইট। আচ্ছা, তোরা কাজ কর, আমি একটু ঘুমাই, প্রচুর ঘুম আসছে। ওকে, যা। জিসান ঘুমাতে চলে গেল, আর ওইদিকে রকস্টাররা লেগে পড়েছে ফায়ারওয়ার্ল্ড আপডেট করতে। জিসানের ঘুম ভাঙে সকাল 10টায়। পাশে চেয়ে দেখে অর্ক বাদে বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে পাশের বেডরুমে শুয়ে আছে। জিসান সার্ভার রুমে গিয়ে দেখে অর্ক চেয়ারে বসে ঘুমাচ্ছে। অর্ক মনিটরে পাবজি গেম চালাচ্ছে। অর্ক আবার অনেক ভালো গেমার। জিসান কাউকে না জাগিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। জিসান এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সায়েন্স বিভাগে। ক্লাসরুমে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায়। সরি মিস, আমি খেয়াল করিনি। সবাই একই কথা বলে, আপনি খেয়াল করেননি? সরি বললাম তো। জিসান কিছু না বলে সামনে থেকে সরে যায়। মেয়েটিও চলে যায়। কি ভাবছেন মেয়েটার ব্যাপারে? মেয়েটার নাম কথা হোসাইন জুথি। ওর এক ক্লাসের সিনিয়র, বাট সেই লেভেলের ডেঞ্জারাস। কথার সাথে জিসানের ফেসবুকে পরিচয় হয়। জিসান হ্যাকার, কিন্তু এর পাশাপাশি ফেসবুকে গল্প লেখে। মেয়েটি ওর গল্পের প্রেমে পড়ে, ওকে প্রপোজ করে, কিন্তু জিসান ঝুলিয়ে রেখেছে, এখনো উত্তর দেয়নি। মেয়েটি চলে গেল। জিসান একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে আসে। ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে জিসান বাবা মায়ের সাথে টুকটাক কথা বলে রুমে যায়। ল্যাপটপ ওপেন করে সাকিবকে কল দেয়। কিরে ছেলে, আমাদের না নিয়ে কলেজে চলে গেলি কেন? ভাবলাম তোদের একটু ঘুমাতে দেই, তাই আর কি। আচ্ছা, রাতে আমি তোর সাথে থাকবো, কিন্তু আচ্ছা। জিসান কল কেটে দেখতে পায় ল্যাপটপে হ্যাকার গার্লসদের অ্যাক্টিভিটি চেক করতে থাকে। দেখতে পায় যে এখনো পর্যন্ত অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে তারা এমনভাবে সরিয়েছে যেন কেউ বুঝতে না পারে।
তারা একদিনের ভেতরেই প্যান্থারের 20 এর ব্যাপারে মোটামুটি শিখে নিয়েছে। রকস্টার এর মেল বক্সে কিছু মেল দেখতে পায়। মেলগুলো হ্যাকার্স গার্লদের। তারা তাদের সকল কাজকর্মের রিপোর্ট আকারে রকস্টারকে সেন্ড করেছে। জিসান ওদের কাজকর্ম দেখে অবাক হয়ে বসে আছে। প্রত্যেকটা হ্যাকিং কোথা থেকে কত টাকা কোন অ্যাকাউন্টে সরিয়েছে সব ডিটেলস আকারে। ওরা এমনভাবে করছে যেন ওদের লিডার রকস্টার। নিচে লেখা, রকস্টার আমরা আপনাকে আমাদের লিডার হিসেবে গ্রহণ করলাম। যে কোনো কাজ শুরু আপনার অর্ডারে করব, আপনার সেবায় হাজির হব। কেন করছো তোমরা এসব? কারণ আপনি আমাদের লিডার। কিন্তু এত তাড়াতাড়ি কাউকে লিডার মেনে নেওয়া কি ঠিক? সেটা আমাদের বুঝতে দিন। ওকে, যা ভালো বোঝো তাই ভালো। এই বলে জিসান ল্যাপটপটি নামিয়ে রাখে, বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকে। এইভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর মোবাইলে মেসেজ আসে। কথা, মেয়েটি মেসেজ পাঠিয়েছে। কি লেখক মশাই, কি করা হচ্ছে? কি আর করব, লেখকরা তো আর সারাদিন লেখালেখি করে না, এর বাইরেও কিছু কাজ থাকে, সেগুলো করছি। আমার ব্যাপারে কিছু ভেবে দেখেছেন? কি ভাববো? আমার প্রপোজালের ব্যাপারে। আপনি যাই বলুন না কেন, একটা জুনিয়র ছেলের সাথে আপনি রিলেশনে যাবেন? ওই ছেলে, সেটা আমার ব্যাপার। তুমি কি চাও সেটা বলো। জিসান ভেবে দেখলো যে মেয়েটাকে 6 মাস ধরে ঝুলাচ্ছি, আর না ঘুরিয়ে এবার একটা সুযোগ দিয়ে দেখি। আচ্ছা, আমি রাজি। আর ইউ শিওর? বাট আমার সাথে দেখা করতে হবে। কখন? কালকে পার্কে দেখা করো, অবশ্যই কালো শাড়ি পরে আসবা। ওকে। জিসানের মা একটু পরে ডাকতে আসে খাবার খেতে। জিসান খাবার খেতে চলে যায়। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে সাকিবদের সাথে বেরিয়ে যায়। জিসান ঘুমিয়েছিল। সাকিব জরুরি কিছু বলে ডেকে পাঠায়। শহর থেকে অনেকটা দূরে গাড়ি এসে থামে। জিসান বুঝতে চেষ্টা করে যে কোথায় এসেছে। সাকিব গাড়ির লাইটগুলো অফ করে দেয়, হয়তো কোনো কিছুর থেকে সাবধান হয়েছে। কিরে, কোথায় নিয়ে এলি? চুপ। কি রে, এত ফিস করে কথা বলছিস কেন? চুপ কর শালা, ওই দেখ। এই বলে জিসানের সামনে ল্যাপটপ খুলে দেয়। একটা ভিডিও প্লে করলো। ভিডিও দেখে জিসানের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। একটা মেয়ে বলছে যে এখানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজ হয়। এখানে একটা ওয়েবসাইট আছে। এরা সেই ওয়েবসাইটের ব্যবহার করে মানুষের তথ্য সংগ্রহ করে তাদের ব্ল্যাকমেল করে, তাদের দিয়ে নিজেদের বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম করায়। ভিডিওটি শেষ হবার আগে মেয়েটি নিজের পেটে ক্যামেরা ধরে একটি চাকু তার পেটে ঢোকালো। আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। প্লিজ কেউ এদের হাত থেকে মানুষগুলোকে বাঁচান। কখন ঘটলো এসব? আজ সকালে আমি বিভিন্ন ডেটা ঘাঁটছিলাম, তখনই একটা কাছাকাছি স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি পাই। আমি সাকিবকে দেখাই, পরে সাকিব ভাবে বাংলাদেশের স্যাটেলাইট ব্যবহার সচরাচর দেখা যায় না, তাও আবার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য। তাই ঘেঁটে দেখে তখনই এই ভিডিওটা পাই। ভিডিওটা ডাউনলোড করার সাথে সাথে কেউ একজন ভিডিওটা ডিলিট করে দেয়। তাহলে আমাকে জানালি না কেন? আমি শিওর হতে চেয়েছিলাম, তাই তোকে ইনফর্ম করে দিই। স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি কি এখান থেকে রিসিভ হয়েছে? লোকেশন তো এই জায়গারে। তাহলে খুঁজে দেখ কোনো ট্রেস পাওয়া যায় কিনা। জায়গাটা জঙ্গল এলাকা, তাই অনেক ঘন গাছপালায় ঘেরা, তাই খুঁজতে কষ্ট পেতে হচ্ছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা 2 তলা মতন বাড়ি দেখতে পায়। বাড়িটি দেখলে মনে হয় না যে এখানে কারো আসা যাওয়া হয়, কিন্তু বাড়িটির ছাদে কিছু রাডার আর অ্যান্টেনা লাগানো আছে। জিসান সহ সাকিব আস্তে আস্তে ভেতরে ঢোকে। দরজাটা তালা মারা। সাকিব কোমরে গুজে রাখা পিস্তল দিয়ে গুলি করে তালাটা ভেঙে ফেলে। ওদের দুজনের কাছে সমস্ত পিস্তল থাকে। পুরো বাড়িটা খুঁজে কিছুই পেল না, শুধু একটুকুই প্রমাণ পেয়ে গেছে যে এখানে মানুষের আনাগোনা হয়। বেরিয়ে আসার সময় জিসান কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নেয়। কিসের সাথে হোঁচট খেলাম সেটা দেখার জন্য নিচে তাকাতে দেখতে পেলাম যে একটা ঢাকনার মতো কিছু। ঢাকনায় ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া। জিসান তার মিনি কম্পিউটারটি বের করে পুরো বাড়ির সার্ভার অফলাইন করে দেয় এবং লকটি আনলক করে। ঢাকনাটি খুলে যায়। জিসান আর সাকিব পিস্তল নিয়ে ঢুকে পড়ে আন্ডারগ্রাউন্ড রুমটিতে। পুরো রুমটি একটি আধুনিক সার্ভার রুম, অনেক হাইটেক গ্যাজেট লাগানো এখানে। জিসান পুরোটা পরখ করে দেখতে থাকে। হঠাৎ সাকিবের ডাকে দেখতে পায় রক্তের দাগ। রক্তটা জিসানের আঙুল দিয়ে পরখ করতে দেখে বেশি একটা পুরনো না,
খুবই সামপ্রাপ্তির রক্তের দাগগুলো। মেয়েটাকে এখানেই মারা হয়েছে। হ্যাঁ, ভিডিওর ব্যাকগ্রাউন্ড আর রক্তাক্ত সেই কথাই বলছে, কিন্তু মেয়েটা এখানে এলো কি করে? হয়তো মেয়েটা এদের সাথে কাজ করতো। তাহলে এদের বিরুদ্ধে অভিযোগ করলো কেন? সেটাই তো রহস্য। ওপর থেকে অর্ক ডাকছে। ভাই তাড়াতাড়ি চল, কেউ আসছে এই দিকটায়। সবাই তাড়াতাড়ি বেরিয়ে যায়, সবকিছু আগের মতো করে দিয়ে। ওইখানে বেশিক্ষণ থাকলে ধরা পড়ার চান্স থাকতো। আর এরা সাংঘাতিক লেভেলের ডেঞ্জারাস, তাই জিসান রিস্ক নিল না। কিন্তু আরো কিছুক্ষণ থাকলে পারলে কিছু প্রমাণ পেত। দূর থেকে জিসান ওদের দেখার চেষ্টা করছিল, কিন্তু সবার মুখে মাস্ক লাগানো। জিসান আর বাকি সবাই মিলে তাদের ফার্ম হাউসে এসে পড়ে। সাকিব, অর্ক, নীল সবাই মেয়েটার ছবির মাধ্যমে মেয়েটিকে খোঁজ লাগা। আমাদের লেভেল বেস্ট দিয়ে ট্রাই কর। আমি শুরু করে দিয়েছি। সাকিব আর বাকি সবাই মিলে মেয়েটার ছবির খোঁজ লাগাতে থাকে, কিন্তু মেয়েটার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। জিসানের কাছে সবকিছু কেমন যেন লাগছে, কেননা ওরা যে কোনো কারোর ডিটেইলি বের করে নেয় খুব সহজে, কিন্তু আজ এমন হচ্ছে কেন? হঠাৎ জিসানের কাছে সবটা পরিষ্কার লাগে। সাকিব, খুঁজে লাভ নেই, পাবি না। সাকিব সহ বাকিটা কিবোর্ড ছেড়ে জিসানের দিকে তাকায়। কি বলতে চাচ্ছিস জিসান? তোর কি নামটা মনে হয়? একটা প্রবাদ পড়েছিস, হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজে থেকে লুকানো মানুষকে খুঁজে পাওয়া যায় না। তুই কি বলতে চাচ্ছিস যে? হ্যাঁ, ঠিকই ধরেছিস। আমি বলতে চাইছি যে মেয়েটার সব ডিটেলস মুছে ফেলা হয়েছে। তাহলে এখনই উপায়। জিসান বাড়িতে চলে আসে। জিসান চাইলে এদের 2 মিনিটে নাস্তানাবুদ করতে পারে, কিন্তু মশা মারার জন্য কামানের প্রয়োজন পড়ে না, তাই সে সেটা ব্যবহার করছে না। জিসান রাতে খেয়ে রুমে বসে ভাবতে থাকে কিভাবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মানে ওই হ্যাকারদের ধরাও যাবে প্রমাণ সহ, আর নিজেদের পরিচয় গোপন রাখা যাবে। হঠাৎ জিসানের মেল বক্সে একটা মেসেজ আসে। সেই হ্যাকার গার্লদের অর্থাৎ টিম ইউনিভার্সিবলস শোডের। জিসানের চক্ষু চড়কাচ হয়ে গেছে মেসেজটা দেখে। আপনি খুব ভালো গল্প লেখেন। কি সব ফালতু বকছেন? ফালতু বকছি না, প্রমাণ আছে আমার কাছে। কিসের প্রমাণ? কে এ সাব্বির? আমি রকস্টার। আপনি আমার সাথে চালাকি করতে পারবেন না। আপনার অরিজিনাল নাম আশরাফুল আলম সাব্বির, আর আপনার ছদ্মনাম মিস্টার খ্যাত। আপনি গল্পে আপনার নাম দেন এ সাব্বির, আর আপনি কোনো হ্যাকিং করলে সেখানে লিখে আসেন যে #এ। এখন কি বলবেন? জিসান কি বলবে ভেবে পাচ্ছে না। যেখানে সারা দুনিয়ার তার টিমদের বন্ধুরাও জিসানকে অতটা ভালো করে চেনে না, সেখানে এই মেয়ে কিভাবে? আপনি কাল সকালে এই রেস্টুরেন্টে আসবেন, নইলে খবর আছে। আমি কেন আসতে যাব? না আসলে খবর আছে, বলে দিলাম। জিসান এখন কি করবে ভেবে পাচ্ছে না। কি করা উচিত? জিসানের যাওয়া না না যাওয়া? জিসান অনেক ভাবনা চিন্তার পর এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে যাবে, কেননা জিসান এই মেয়েটাকে ভালোবাসে। জিসান এমনভাবে যাবে যাতে চিনতে না পারে, চিনে ফেললে সমস্যা, অনেক বড় সমস্যার সৃষ্টি হবে। তাই সিদ্ধান্ত নিল সে মাস্ক পরে যাবে যাতে চিনতে না পারে। সকালে জিসান তৈরি, কিন্তু অন্যরকম সাজে। সারা দুনিয়ার মানুষ তাকে যেভাবে চিনে সেইভাবে না, এক অন্যরকম সাজে, মানে রকস্টারের বেশে। সাইবার ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড তাকে যেভাবে চিনে সেভাবে। জিসান বাড়ি থেকে বেরিয়ে সাকিবের ফার্ম হাউসে গেল। ওখানে ওর বাইক রাখা, যেটা খুব কমই ব্যবহার করা হয়। সাকিবও সবাইকে সবটা খুলে বলল। পরে বাইকের চাবি নিয়ে গ্যারেজ থেকে জিসান বাইক নিয়ে বেরিয়ে পড়ল। কথা দেওয়া ঠিকানায়, কথা একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছে। জিসান একটা হুডি পরা, চেহারায় মাস্ক, টাইট করা জিন্স আর লেদারের শু, আর বাইক একেবারে সিনেমার হিরো। যে দেখবে সেই একটা বড় সড়ো বাস খাবে, মানে ক্রাশ খাবে। জিসান ওইখানে গিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। দেখতে পেল কথা আর 2 বান্ধবী বসে আছে। জিসান তাদের টেবিলে বসে পড়লো। 3 জন জিসানকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে ভুল হবে, স্ক্যান করছে চোখ দিয়ে। জিসান বারবার পকেট থেকে ভাইব্রেশনের সাউন্ড পাচ্ছে, মানে জিসান যেখানে যায় না কেন তাকে তার মিনি কম্পিউটারই নিয়ে যায়। হ্যালো মিস্টার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানে? তো শেষমেশ ধরা দিতেই হলো। এই যে দেখা দিলেন। কই দেখা দিলাম? আপনারা কি আমায় দেখছেন?
না, সেটা দেখিনি, কিন্তু আপনি দেখা করতে তো আসছেন, সেটাই অনেক। আমি ইচ্ছা করছি তাই দেখা পাইছেন, না হলে সারা জীবন হিমালয় তপস্যা করলেও পাইতেন না। আমার সাথে দেখা করার সৌভাগ্য এই পৃথিবীতে আপনাদেরই বোধহয় প্রথম হয়েছে। ওই মিস্টার, আপনি বিশাল কোনো সেলিব্রিটি না, সাইবার কিং রকস্ট। আর বলতে পারলো না, জিসান ওর মুখ চেপে ধরলো। কি হইতেছে, মাইক এনে দেই, সেইখানে বলেন গিয়ে। সরি। জিসান তার পকেটে রাখা মিনি কম্পিউটারের ভাইব্রেশনের জ্বালায় অসহ্য হয়ে বের করে যা দেখে চারিদিকে কিছুক্ষণ তাকিয়ে তার সামনে তাকায়। কি ভাবছেন, কি হলো? আসলে জিসানের যেটা হ্যাকার গার্লদের দিয়েছিল, মানে ব্যাংক প্যাথার 20 এর সিগন্যাল পাচ্ছে, তাও আবার এত কাছ থেকে। এর মানে দাঁড়ায় জিসানের সামনে যারা বসে আছে তারাই হ্যাকার গার্ল। হ্যাকার গার্লস কেমন আছেন? তিনজনের উদ্দেশ্য করে বলে কথা, আর ওই দুই বান্ধবী তো অবাকের চরম পর্যায়ে। কিন্তু সাইবার কিং অর্থাৎ রকস্টারের কাছে তো এত কিছু আশা করা যায়? কি আবল তাবল বকছেন? কে হ্যাকার গার্ল? দেখি তোমার ব্যাগটা। কথা এখন কি বলবে ভেবে পাচ্ছে না, বাধ্য হয়ে ব্যাগটা রকস্টারকে দিয়ে দেয়। জিসান ব্যাগ থেকে একটা মিনি কম্পিউটার বের করে ওদের সামনে রাখে। এখনো মিথ্যা বলবেন? আচ্ছা দেখুন। এই বলে কম্পিউটারটি ওদের সামনে ওপেন করে রেখে ভেতরে লেখা রকস্টার ব্যাংক প্যাথার 2.0। কথা এখন পড়ে গেছে মহাবিপাকে। সত্য বলা ব্যতীত কোনো পথ উপায় নেই, কারণ তার সামনে উপস্থিত স্বয়ং রকস্টার। আসলে হয়েছে, আর বলতে হবে না, আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম। কথার কিছু বলল না। কথা জুস অর্ডার করে আর কিছু খাবার। এটা রকস্টারকে জব্দ করার একটি প্ল্যান মাত্র। জিসান একটা মুচকি হাসি দেয়। কথা খাবার আসার পর চেয়ে থাকে জিসানের দিকে, যে কিভাবে খায় মুখোশ খোলা ছাড়াই। জিসান ওর ক্ষম যায় না। কিসে জিসানের মাস্কটি দুভাগ করে নাকের উপরের টুকু এক পার্টের নিচের টুকু পার্ট জিসান, নিচের টুকু খুলে কথার বাকি দুজনই বাড়া ভাতে যেন পানি ঢেলে দিল জিসান। জিসান এখন খাচ্ছে কিন্তু চেহারা না দেখিয়ে, আর কথার বাকি দুজন মন খারাপ করে বসে আছে। জিসান ব্যাপারটা লক্ষ্য করছে, কিন্তু সে চাইলেও তার ট্রু আইডেন্টিটি সবার সামনে প্রকাশ করতে পারে না। তাই ওপরে অনেক দায়িত্ব, অনেক লোকের ভরসা, তাই জিসান হাত পা বাঁধা। জিসান খাবার শেষ করে বেরিয়ে চলে যায়। কি রে, এই পাঙ্কু আবুল হয়ে কোথা থেকে আসলি? জিসান এখন কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে মা কলেজে যেমন খুশি তেমন সাজো, প্রতিযোগিতা ছিল তাই এভাবে কলেজে গিয়েছিলাম। আমিও তো তাই বলি যে একদিনে এত পরিবর্তন কিভাবে সম্ভব। জিসান সেখান থেকেই রুমে চলে যায়, আবার রওনা দেয় সাকিমের ফার হাউসে। এখন সবাই লেগে আছে মেরির পরিচয় বের করতে, আর জিসান চলে আসলো সাকিমের মুখ খুলে। ওই হ্যাকার গোষ্ঠী আর মার্ডারাররা পালিয়েছে। মানে? তুই চলে যাবার পর আমরা কয়েকজন ওই জায়গায় আবার যাই, গিয়ে দেখি পুরো বাড়িটা আগুনে পোড়া। আমরা তো ভেবেছিলাম দুর্ঘটনা, কিন্তু এখন খোঁজ নিয়ে দেখলাম যে ওদের দলের কেউ আহত বা নিহত হয়নি। তখন বুঝতে পারলাম যে এটা ওদের প্ল্যান। সিট লাস্ট ক্লুটাও হারালাম। জিসান একটি চেয়ারে বসে পড়ে আর ভাবতে থাকে। তখনই ওদের মনিটরে একটি মেল আসে হ্যাকার গার্লদের তরফ থেকে। সাকিব মেলটা ওপেন করে। আমাকে রকস্টারের সাথে কানেক্ট করো যত দ্রুত সম্ভব। জিসান এটা ভেবে নিশ্চিত যে গুরুত্বপূর্ণ কিছু, তাই মেলটা রিপ্লাই দেয়। কি হয়েছে বলো, আমি রকস্টার। আরেকটা মেল আসে, যেটা দেখে জিসান হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। তোমরা যে মেয়েকে খুঁজছো তাকে আমি চিনি। জিসান তাড়াতাড়ি কল লাগায় হ্যাকার গার্লদের। তোমরা কিভাবে চেনো? হ্যাকার গার্ল মনে হলো কথা। ওদের বাড়ির ঠিকানা দাও। কথা ঠিকানা দেয়। জিসান নোট করে নেয়। জিসান কথাকে বলে ওইখানে গিয়ে খোঁজ নিতে। সাকিব, জিসান, অর্ক, নীল সবাই একটু নিশ্চিত হয়। কথা পরের দিন জানায় যে ওদের মেয়ে 7 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ হওয়ার আগে খুব টেনশনে থাকতো আর খালি টাকা চাইতো, তাও আবার মোটা অঙ্কের। জিসান কথাকে হোল্ড করতে বলে। কথা ফোনের সিগন্যাল ট্যাগ করে ওই মেয়ের বাড়ির আশেপাশে সকল নেটওয়ার্ক হ্যাক করে নেয়। জিসান ওই মেয়ের বাড়িতে 2টা কম্পিউটার আর সিগন্যাল পায়, যেগুলো একটি মেয়েটির নাম রায়শা। জিসান পুরো কম্পিউটার দুটো হ্যাক করে সকল ডাটা তার সাইবারে কপি করে আনে। সবাই মিলে ঘাটতে থেকে কিছু প্রমাণ পাওয়া যায় নাকি সেই আশায় সবাই মিলে 2 এ 2 4 করে ফেলে।
এখন সবটা ক্লিয়ার ওদের কাছে। মেয়েটির কোনো বহিরাগত যোগাযোগ নেই, কিন্তু 13 তারিখ রাতে একটি ভিডিও কলে কথা বলে মেয়েটি। তারপর থেকে তার কাছে বিভিন্ন কল আসতো। মেয়েটি তাদের বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে টাকা পাঠাতো। এখন মেন কাজ হলো এদের পেছনে যে আছে তাকে খুঁজে বের করা। জিসান কথা মানে হ্যাকার গার্লস এর লিডারকে ইনফর্ম করে যে সাবধানে থাকতে, কারণ হ্যাকাররা যারা খুন পর্যন্ত করতে পারে এত নিখুঁতভাবে তারা কতটা মারাত্মক তা ধারণা করা গেছে। আর কথা যেহেতু খোঁজ খবর নিয়েছে এখান এলাকায় ঘুরে ঘুরে, তখন নিশ্চিত হ্যাকারদের নজরে পড়েছে, তাই তাকে সাবধানে কাজ করতে হবে। আর কথার প্রোটেকশন দেওয়া জিসানের দায়িত্ব। জিসান ওই হ্যাকারদের সম্পর্কে খুঁজতে থাকে, কিন্তু ট্রেস করতে পারছে না। পুরো ইতিহাস মুছে ফেলেছে ওই হ্যাকার দল। জিসান রাতে আর কিছু করে না, বাসায় চলে যায়। বাসায় গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। আর সাকিব আর বাকিরা ফার্ম হাউসেই আছে। কোনো খোঁজ পেলে জিসানকে ইনফর্ম করবে। মাঝরাতে জিসানের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। নোটিফিকেশনে শো করছে যে কেউ বা কারা যেন ব্ল্যাক প্যান্থ 2.0 এর ফায়ারওয়ালের ভাঙার চেষ্টা করছে। এই সিকিউরিটি সিস্টেম অনলি কথা ইউজ করে, তাই এর মানে হচ্ছে কথা অনেক বড় বিপদে আছে। যেহেতু জিসানের কাছে ওদের সার্ভার রুমের ঠিকানা ছিল, তাই জিসান সোজা সেখানে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছে জিসান একটু বিব্রত হয়ে যায়, কারণ এটা একটা বাড়ি। জিসান দেখতে যায় 3 তলায় একটি রুমে লাইট জ্বলছে, তাই জিসান অনেক কষ্টে পায়ে বেজে সেখানে চলে যায়। জানালা দিয়ে দেখতে পায় যে কথা আর তার বান্ধবীর অনেক বিজি। সিস্টেম হ্যাক করার আটকাতে জিসান জানালায় নক করে। প্রথমে কেউ শুনতে না পেলেও কথা শুনতে পায়। কথা গিয়ে দরজা খুলে দেয়। ভয়ে চিৎকার দিলে জিসান মুখ চেপে ধরে। শান্ত হও, আমি রকস্টার। মজা করার আর টাইম পেলেন না? কোন মতলবে এখানে এত রাতে এসেছেন? কথা জিসানকে চিনতে পারেনি রকস্টার হিসাবে, কেন না জিসান তাহারুর মাস্ক লাগানো ভুলে গেছে। জিসান কোনো কথা না বলে ওদের বান্ধবীদের সরিয়ে কম্পিউটারের কিবোর্ড হাতে নিয়ে টাইপিং শুরু করে। জিসান দেখে যে ফায়ার ওয়ার্ল্ডের টপকে ফেলেছে হ্যাকার দল, আর কয়েকটা বাকি। এর মানে হ্যাকার দল জানতে পেরে গেছে যে কথা কোনো এলাকায় থাকে। জিসান 20 সেকেন্ডের ওদের সিস্টেম হ্যাক করে নেয় আর সার্ভার লোকেশন নোট করে সার্ভার অফলাইন করে দেয়। কথা আর ওর বান্ধবীরা এতক্ষণ সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। ওরা বুঝতে পেরে গেছে যে এ আর কেউ নয়, স্বয়ং রকস্টার। আসলে সরি, আমি কোনোদিন ফেস দেখিনি, তাই চিনতে পারিনি। অসুবিধা নেই। আসলে আমি জানতাম না, মানে কোনোদিন বুঝতে পারিনি যে আপনি রকস্টার। কিভাবে বুঝবো বলেন? এইরকম খ্যাত হয়ে ঘুরে বেড়ান। আমি যদি না আসতাম তাহলে কি করতে? হ্যাঁ, জানো না এরা কতটা মারাত্মক? যদি কিছু হয়ে যেত। আমি ভেবেছিলাম আপনাকে ইনফর্ম করব, কিন্তু আপনাকে এত রাতে বিরক্ত করব, তাই আর কি। আর আমার কিছু হলে আপনার কি? আসলেই তো, আমার কি? আমি কে যে আমার কিছু হবে? আসলে আমি ওভাবে বলি নাই। আমি শুনতে চাইছি, আমার সাথে চলো। তোমাকে আর একা রাখা যাবে না। তোমাকে একদিন একা ছেড়েই যে অবস্থা, আর আমার কিছু যাতে হয় সেই ব্যবস্থাই করবো আজ। মানে কোথায় যাব? জাহান্নামে। চলো। কথা ওর বান্ধবীদের বিদায় জানিয়ে জিসানের সাথে চলে যায়। জিসান কথাকে একটা জায়গায় নিয়ে আসে। কথা বুঝতে পারছে না যে কি হচ্ছে। একটু পর সাকিব, নীল, অর্ক সবাই চলে আসে। সাথে জিসানের মা বাবা আর কথার মা বাবা আর কথার বান্ধবীরাও। কথা তো এদের দেখে আছে, মানে অনেক বড় লেভেলের একটা ধাক্কা খেয়েছে। এর মধ্যে সূর্যি মামা নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। কথা দেখতে পায় যে সবাই একটা কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আরো বড় শক খায়। জিসান কথাকে সবার থেকে একটু আড়ালে নিয়ে যায়। কথার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। ভালোবাসা শব্দটা ছোট হতে পারে, কিন্তু এর গভীরত্ব, মর্যাদা, গুরুত্ব অন্য যে কোনো কিছুর চাইতে 1000 গুণ বেশি। আমি মনে করি এই শব্দটা, এই অনুভূতিটা সৃষ্টিকর্তা শুধু আমার আর তোমার জন্যই বানিয়েছে। ভালোবাসার রূপ সৌন্দর্য বিবেচনা করে হয় না, দুটি সুন্দর মনের মিলনে হয়। তাই ভেবো না যে তোমার সৌন্দর্যের প্রেমে পড়েছি। তোমার প্রতি এখন যতটুকু ভালোবাসা আছে, সারা জীবন এর থেকে এক চিলতে কমবে না, বরং বাড়বে। তোমাকে আমি 1 দিন 2 দিন না, ক্লাস 8 থেকে ভালোবাসি, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারিনি। আজ সেই মাহেন্দ্র ক্ষণ প্রকাশ করে, তাই বলে দিলাম। দেবে কি তোমার হাতটি ধরার সুযোগ? দেবে কি আমায় তোমার সুখ দুঃখের ভাগ? দেবে কি সুযোগ তোমার সন্তানের আব্বু হতে? চলবে কি আমার সাথে সারা জীবন? কেননা তোমাকে বড্ড বেশি ভালোবাসি। কথা কি বলবে ভেবে পাচ্ছে না। একটি মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে জানা ছিল না। আর এটা দুজন দুজনকে এতটা ভালোবাসে, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারেনি। আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। কোনোদিন ছেড়ে যাবে না তো?
যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন ছেড়ে যাব না। মরে গেলেও আত্মা হয়ে তোমার কাছেই থেকে যাব। কি দেবে না সেই অধিকার? কথা আর কিছু না বলে জিসানকে জড়িয়ে ধরে। পাশ থেকে হুইসেলের আওয়াজ আর তালির আওয়াজ শোনা যাচ্ছে। জিসান আর কথা এতটাই বিভোর ছিল যে দেখতেই পায়নি পাশে সবাই দাঁড়িয়ে আছে। এরকম একটা সিচুয়েশনে মনের অবস্থা কি হতে পারে আপনারা জানেন? আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলেছিলাম, আল্লাহ আমার ছেলেটাকে একটু চালাক চতুর বানিয়ে দাও। আল্লাহ যে এভাবে সারপ্রাইজ দিবে ভাবতেও পারিনি। পাশ থেকে জিসানের বাবা আর কথার মা বাবা হো হো করে হেসে চলেছে। কি হলো সেটাই তো ভাবছেন? আমি বলি, জিসানের বাবা আর কথার মা কলেজ লাইফের বন্ধু। জিসান যখন ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি চলে আসতে, তখন সবাই চিন্তায় পড়ে যায়। কিন্তু যখন সাকিব আর বাকিরা সবটা খুলে বলে, তখন জিসানের বাবা আপত্তি করলেও পরে যখন এখানে আসে তখন কথার মাকে দেখে আর আপত্তি করেনি। সবাই রাজি এই বিয়েতে। কথার বাবা মারও অনেক আপত্তি নেই। এরকম ভালো একটা ছেলের কাছে নিজের মেয়ের বিয়ে দিতে কে না চায়। কাজী আসে। একটু পর সবার সম্মতিতে জিসান আর কথার বিয়ে পড়ানো হয়। 1 সপ্তাহ বাদে ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। জিসান বউ নিয়ে বাড়িতে চলে আসে। সবটা খুব দ্রুত হয়ে গেছে। জিসান বাসায় গিয়ে পৌঁছায় সকাল 7টা বাজে। এখন বেশি একটা সকাল হয়নি। ঢাকার কোলাহল একটু করে বেড়ে উঠছে, মানুষ জেগে উঠছে আর যার যার কাজে যাচ্ছে। জিসান বারান্দায় বসে বসে এই দৃশ্য উপভোগ করছে। আর জিসানের বাবা সহ বাকিরা বসে গল্প জুড়েছে। মা রান্নাঘরে রাস্তা করছে। সবটা জিসানের কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। একটা কমতি অনুভব হতো এতদিন, কিন্তু আজ আর হচ্ছে না। জিসানকে সকালে নাস্তা করার জন্য ডাকতে এলো। ওগো, নাস্তা খেতে চলেন। ওগো, এইসব বলে আমায় একদম ডাকবে না। কেন? কথাটা কি একদম মুখের সামনে এসে বলবো? জিসানের কেমন জানি লাগতেছে। কথাকে পেছন থেকে চাপড়ে ধরলো। কথা বোধহয় মাত্র গোসল করে এসেছে। গায়ে কেমন যেন একটা পারফিউমের ঘ্রাণ, আর অন্যদিকে চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সবটা জিসানকে পাগল করে দিচ্ছে। জিসান কথার ঘাড়ে মুখ গুঁজে দেয়। তখনই ডাক পড়ে, কি রে জিসান, কোথায় তুই? নাস্তা করতে আয়। কোথা মা, কোথায় গেলি? কথা নিজেকে ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে চলে যায়। জিসান একটু আগে কি হলো তা নিয়ে ভাবছে। জিসান নাস্তা খেয়ে চলে গেল। মা নাস্তা দাও। আমি দিতে পারবো না, তোর বউকে বল। এ কেমন কথা? বউ আছে বলে মা খেতে দিবে না? কি আর করার, খেতে বসলো। কথা বেড়ে দিচ্ছে আর জিসান খাচ্ছে। সারাদিন ব্যস্ততা কাটালো দুজনেই। অন্যদিকে সাকিব ফার্ম হাউসে বিষয়টা সামলাচ্ছে। ফার্ম হাউসের সার্ভারগুলো অল টাইম রকস্টারের প্রোটেকশনে থাকে, কিন্তু আজ রকস্টার আর এখানে নেই। আছে রকস্টারের আপগ্রেডেড সিস্টেম, যা হ্যাক করা আর 3য় বিশ্বযুদ্ধ জয় করা এই কথা। কিন্তু তবুও মানুষ মাত্রই ভুল। জিসান কাল রাতে ভুলে সিকিউরিটি সিস্টেমের একটা ফায়ারওয়াল নামিয়ে রেখেছিল। আর সেই রকমের সুযোগ নিবে হ্যাকার দল, যা সবার অজানা। এক কথায় জিসানের বাড়ি এখন কোলাহল মুক্ত, মানে সবাই যে যার বাড়িতে চলে গেছে। জিসান আর কথার বাসরাজ। কথার বান্ধবীরা সাজাচ্ছে। সাকিব আর বাকিরা জিসানের বাসায় চলে এসেছে। জিসান ছাদে বসে আছে, সাথে ওর বন্ধুরা গল্প জুড়ে বসেছে। সবাই জিসানের যেন আর তস হয়েছে না। রাত 12:39। জিসানকে সাকিবরা ঠেলে ঠুলে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। জিসান খাটের কাছাকাছি যেতে কথা খাট থেকে নেমে জিসানকে সালাম করে। সাকিবরা বাইরে যে যার বাড়িতে চলে যায়। জিসান গিয়ে আস্তে করে কথার পাশে বসে। তুমি আমাকে কতটা ভালোবাসো? এইরকম একটা প্রশ্ন শুনে জিসান একটু অবাক হয়, কিন্তু জিসান সবকিছুর উত্তর ঠান্ডা মাথায় দেয়। কারেন্ট কথা যতটা ডিভাইস ভালোবাসে তার চাইতেও বেশি। কম্পিউটার যতটা সফটওয়্যার ভালোবাসে তার চাইতেও বেশি। তুমি আমার সফটওয়্যার আর তুমি আমার কারেন্ট। কথা হো হো করে হেসে দেয় আর বিছানায় গড়াগড়ি খেতে থাকে। সাইডে দাঁড়িয়ে কথায় হাসি দেখছে, যেন মুখটা ঝরছে। এটা কেমন উপমা হলো? যদি আমি কারেন্ট হই, তাহলে আমি না থাকলে কি করবা? কারেন্ট ছাড়া ডিভাইস অচল, তেমনি তুমিহীন আমিও অস্তিত্বহীন। আর যদি এখন প্রশ্ন করো যে যদি আমি সফটওয়্যার হয়ে থাকি আর আমি যদি পুরনো হয়ে যাই তাহলে কি করবে, তাহলে আমার উত্তর হবে যে তুমি যতই পুরনো হও না কেন, এই রকস্টার তোমাকে আপগ্রেড করে নেবে। কথা নিশ্চুপ হয়ে যায়। আসলে জিসানের কথায় গম্ভীরতার কথা একটা উপলব্ধি করতে পারছে। কথা জিসানকে জড়িয়ে ধরে। সারা জীবন তোমার কারেন্ট আর সফটওয়্যার করে রাখবে তো? অবশ্যই। জিসানের ফোনে কেউ কল দেয়।
হ্যালো। ও মাই গড, এত বড় মিস্টেক আমি কিভাবে করলাম? কথা, সরি, আমার একটু কাজ আছে। বলে জিসান শোকেজের সাইডে চেয়ার নিয়ে বসে পড়ে। শোকেজটি ওপেন করা হলে কথা বাকহীন হয়ে যায়। এ যেন একটা ছোটখাটো সাইবার রুম। জিসান কম্পিউটারের বুলেটের গতিতে টাইপিং করছে। কথা, পেছনের ড্রয়ারে দেখো একটা পেন ড্রাইভ আছে, ওইটা পিসিতে কানেক্ট করো। কথা জিসানের কথা মতো কাজটা করে ফেলে। জিসানকে একটা চিন্তিত দেখা যাচ্ছে। কথা বুঝতে পারে যে কোনো সমস্যা হয়েছে। কথা ভাবতে থাকে যে সামলে ঠেলা হ্যাকার বিয়ে করে বাসর রাতে বসে কম্পিউটারের সাথে রাত কাটা। অন্যদিকে হ্যাকার দল খুশিতে নাচছে। তারা মনে করেছে যে তারা হ্যাক করে ফেলেছে, কিন্তু তারা তো জানে না তারা কার সাথে পাঙ্গা নিচ্ছে। জিসানের এখানকার এলাকার লোকেশন ট্রেস করতে পেরেছে হ্যাকার দল, কিন্তু জিসানের সার্ভার এখনো হ্যাক করতে পারেনি। জিসান ওদের সার্ভার ডাউন করে দিয়েছে। ওরা আপাতত কোনো কাজ করতে পারবে না, তাই জিসান একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। কিন্তু একরাশ চিন্তা এখনো জিসানের মাথায় ঘুরপাক খাচ্ছে যে তারা ওর লোকেশন জেনে যায়নি তো? তাহলে তো সাকিব, অর্ক সহ বাকি সবাই বিপদে আছে। কেননা এরা মার্ডার করতেও একবার ভাববে না। জিসান এসব আকাশ পাতাল ভাবছে, তখনই ঘাড়ে কারোর নিঃশ্বাস অনুভব করে। ভয়ে চিৎকার দিতে নেয়। তখনই মনে পড়ে যে সে এখন আর একা নেই, তার বিয়ে হয়ে গেছে আর তার বউ কথা তার ঘাড়ে মুখ দিয়ে আছে। আমাকে তো এখন ভয় পাইয়ে দিয়েছিল। কেন? আমি কি পেতনি যে আমাকে দেখলে ভয় পাবা? না, কে বলছে তুমি পেতনি? তুমি তো শাকচুন্নি। আর এইদিকে কথার আগে ফুসছে। কথা বিছানায় গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। জিসানের ব্যাপারটা লক্ষ্য করে। সে বুঝতে পারে তার বউটি রাগ করেছে। তার বউয়ের রাগ ভাঙানো শুরু। দায়িত্ব যে তার উপর, এখন তাকে রাগ ভাঙাতে হবে। জিসান বিছানায় গিয়ে কথাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কথা জিসানের হাত সরিয়ে দেয় আর জিসান আবার জড়িয়ে ধরে। জিসান কথা আর এবার জিসানকেও ছাড়িয়ে দেয় না। কথা শান্ত হয়ে গেছে। জিসান বুঝতে পারে যে কথা কাঁদছে। কথা, তুমি কি রাগ করেছো? কি হলো, কথা বলছো না কেন? তুমি আমাকে পেতনি বলতে পারলে? এই জন্য বুঝি আমার বাবুটা রাগ করছে? আমার সাথে কথা বলবা না। শাকচুনি বললা, এখন আবার ঢং করো, তাই না? তো কি করলে রাগ ভাঙবে আমার বাবুটার? 101টা কিস করতে হবে। 100টা বুঝলাম, একটা আবার কি? থ্যাঙ্কস। ও তো এখন শুরু করব। না, 3 বছর পরে। হ্যাকিং ছাড়া আর কিছু পারো? অনেক কিছুই পারি। দেখি তুমি কি কি পারো। বাকিটা আর দিলাম না, আমার এক্সপিরিয়েন্স নাই। তো আপনারা বিয়ে করে এক্সপিরিয়েন্স নেন, আমার লজ্জা করে। সকালে সাকিবের ফোনে ঘুম ভাঙে জিসানের। জিসান জিজ্ঞেস করে কি হয়েছে। কথাও উঠে পড়েছে। আসলে কে বা কারা যেন কালকে রাতে আমাদের ফার্ম হাউস এসে ভাঙচুর করেছে। আমাদের সার্ভারের রুমে ঢুকতে পারেনি, তাই সার্ভার রুমে কোনো ক্ষতি হয়নি। ওকে, আমি সন্ধ্যায় আসছি। আর তুই বাসায় যা, সন্ধ্যায় আমি আসছি। এখন হ্যাকাররা আমাদের চিনে ফেলতে পারে। ওকে, তুই আসিস, আমি সবাইকে বলে দিচ্ছি। কি হয়েছে? তেমন কিছু না। বলে এড়িয়ে যায় জিসান। চায় না কথা টেনশন করুক। এদিকে আসো, চলো আর একটু ঘুমাই। জি স্যার, তুমি কথা এড়িয়ে যাচ্ছ কেন? কোথায়? আমি তো কিছু এড়াচ্ছি। তুমি আনরোম্যান্টিক হয়ে গেছো একদিনেই। ওলে আমার রোমান্টিক বাবুলে। জিসান কথাটা লোকাতে পেরেছে, তাই একটু চিন্তামুক্ত। সারাদিন কথাকে নানাভাবে এড়িয়ে গেছে। সন্ধ্যায় জিসান বেরিয়ে যায় ফার্ম হাউসের উদ্দেশ্যে। আর কথা জিসানকে বেরিয়ে যেতে দেখে তার পিছু নেয়, কিন্তু জিসান জানে না যে কেউ তার জন্য ফাঁদ পেতে বসে আছে। আর তারা হলো হ্যাকার গোষ্ঠী। জিসান ফার্ম হাউসের এরিয়ায় ওখানে পৌঁছে সাকিব, অর্ক, নীল এদের সবাইকে কল দেয়। ওরা জানায় যে ওরা ফার্ম হাউসের পেছনে অবস্থান করছে। জিসান ওখানে পৌঁছে ওদের খুঁজতে থাকে। পরে দেখে যে সবাই একটি বেঞ্চে বসে আছে আর ওর জন্য অপেক্ষা করছে। জিসান ওদের কথা বলে ফার্ম হাউসের ভেতরে যায়। সাকিব আর জিসানের ফিঙ্গারপ্রিন্টের সার্ভার রুম খোলে, তাই সাকিব ফিঙ্গারপ্রিন্ট দিল। জিসান রুমে ঢুকেই পুরো সার্ভার রুমের কন্ট্রোল একজনের কাছে হস্তক্ষেপ করলো। জিসান খবর পেয়েছে রকস্টার বয়েজ গ্রুপের কেউ হ্যাকার দলের কাছে থেকে মোটা অঙ্কের টাকা তাদের কাজ করছে, আর সে কেউ তা হতে পারে।
সাকিব বুঝতে পারে যে সার্ভার রুমের কন্ট্রোল আর ওদের হাতে নেই। ব্যাপারটি অর্ক আর নীল ও বুঝতে পারে। হঠাৎ একটা গুলির আওয়াজ হয়। জিসান লক্ষ্য করে তার পেট বরাবর গুলি লেগেছে। সাকিব দেখে যে জিসানের পেটে গুলি লেগেছে। সাকিব জিসান বলে চিৎকার দেয়। নীল অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা তার পাশে দাঁড়িয়ে থাকা অর্ক সাকিবের পিস্তল দিয়ে গুলি চালিয়েছে। হারামির বাচ্চা, বন্ধুত্বের এই মূল্য দিলে? টাকার জন্য আমি সব করতে পারি। তোর কত টাকা লাগতো আমাকে বলতি? তোর মুখে ছুঁড়ে মারতাম। জিসান পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মুচকি হাসি দিচ্ছে। এক পর্যায়ে জোরে চিৎকার দিয়ে হাসতে থাকে। তোর হাসি আমি বের করছি, দাঁড়া। এই বলে আরেকটি গুলি চালায়, কিন্তু এটা এইবার সোজা সাকিবের বুকে লাগে। সাকিব জিসানকে বাঁচাতে গুলিটা নিজের উপর নিয়েছে। নীল জোরে একটা লাথি মারে অর্ককে। অর্কের হাত থেকে পিস্তলটা পড়ে যায়। নীল আর অর্কের ধস্তাধস্তির এক পর্যায়ে চরম পর্যায়ে চলে যায়। নীল জিসানের পিস্তল নিয়ে অর্কের বুকে পেটে কয়েকটা গুলি চালায়। অর্ক মাটিতে লুটিয়ে পড়ে। জিসান সাকিব আর নিলয়কে বলে, সার্ভার এখন আমার কন্ট্রোলে আছে, কিন্তু অর্ক আমাদের সব তথ্য হ্যাকার দলের কাছে দিয়ে দিয়েছে, তাই আমাদের সবার লাইফ রিস্কে আছে। আর আমরা যদি এই ফ্যামিলির কাছে যাই তাহলে ওদের জীবনে ঝুঁকিতে পড়বে। আমি চাই না আমাদের জন্য কারো ক্ষতি হোক। সাকিবের অবস্থা খারাপ, তাই ও কোনো মতে হ্যাঁ বলে আর নীলও সম্মতি জানায়। হঠাৎ দরজা জোরে লাগানোর শব্দ পায়। জিসান তাকিয়ে দেখে অর্ক ওর জায়গায় নেই, আর দরজাটি বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। মানে এটা অর্কর কাজ, ও এখনো মরেনি। আর বারবার অ্যালার্ম বেজে চলছে, মানে কেউ ইচ্ছে করে ভুল ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে যাতে রুমটি সম্পূর্ণভাবে লক হয়ে যায় আর ওরা ওখানেই পচে মরুক। অ্যালার্ম তীব্র আওয়াজ করে বন্ধ হয়ে গেছে, মানে রুমটি লক হয়ে গেছে। সাকিবের অবস্থা অনেক খারাপ, ও দ্রুত চিকিৎসা দরকার, আর জিসানেরও। নীলের তেমন কিছু হয়নি, তাই নীল ওদের ধরে বের করতে পারতো, কিন্তু কোনো পথ নেই। আমার কিছু হয়ে গেলে আমার মা বাবাকে দেখে রাখিস। তোর কিচ্ছু হবে না, আমি মরে হলেও তোকে বাঁচিয়ে দিয়ে যাব। নীল ঘেমে একাকার হয়ে যাচ্ছে সাকিব আর জিসানের অবস্থা দেখে। দেখ কি হয় আমাদের। হায়াত থাকলে আমরা অবশ্যই বেঁচে থাকবো। কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। অর্ক, তুই অনেক পস্তাবি। একটা কথা তুই ভুলে গেছিস যে আমি তোর ওস্তাদ, আর ওস্তাদ এর মার শেষ রাতে। অর্ক বাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। বাইরে থাকে কথা ফলো করতে করতে এই পর্যন্ত পৌঁছেছে। কথা আগুন দেখে প্রচন্ড ভয় পায়, কেননা বাড়িটা জিসানি আছে। কথা কি করে ভেবে না পেয়ে মাটিতে বসে পড়ে। আগুন বাড়িকে গ্রাস করছে, আর কথা নিরুপায় হয়ে দেখছে আর চোখের জল ফেলছে। এক পর্যায়ে কথা সেন্সলেস হয়ে যায়। কথা যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে যে জিসানের বাবা মা বসে আছে। কথার গতকালের কথা মনে পড়ে যায়। জিসান কই? আমার জিসান কই? ওকে ছাড়া আমি বাঁচবো না। জিসানের বাবা মা ওকে মিথ্যে আশ্বাস দিতে থাকে যে জিসান বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি। আর কথা তো উন্মাদ হয়ে যাচ্ছে জিসানের জন্য, কেননা নিজের চোখে জ্বলতে দেখেছে বাড়িটাকে। আর কথা যখন অজ্ঞান হয় তখন আশেপাশে রাস্তা দিয়ে চলতে গাড়ি থেকে যায় বাড়িটার আগুন দেখে, আর সেখানে কথাকে পেয়ে সবাই হাসপাতালে নিয়ে আসে। আর সবাই জানে যে ওই দিন রাতে বাড়িটাতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে, আর সেখানে জিসান, সাকিবের, অর্কের আর নীলের জীবনের সমাপ্তি ঘটেছে। অন্যদিকে কথাকে বাড়িতে শিফট করা হয়েছে। কথা মানসিকভাবে ভেঙে পড়েছে নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে। কেউ বা ভালো থাকতে পারে, কিন্তু আজ কেন জানি হঠাৎ জিসানের ল্যাপটপটাকে কথা বারবার টানছে। কথা ল্যাপটপটা খুলে দেখে ওয়ালপেপারে কথা আর জিসানের বিয়ের ছবি। তখনই মেলবক্স চেক করে, দেখে একটা মেসেজে লেখা, তোমাকে ছেড়ে কোথাও যাইনি, শুধু সময়ের অপেক্ষা মাত্র, আবার ফিরে আসবো, শুধু অপেক্ষা করো। এর মানে কি জিসান এখনো বেঁচে আছে? জিসান বেঁচে থাকলেও কিভাবে বাঁচলো? আর বেঁচে থাকলে লুকিয়ে আছে কেন? এইসব প্রশ্ন কথার মাথায় ঘুরপাক খেতে থাকে। কথা একদিকে প্রশ্নের সমাধান খুঁজতে যাচ্ছে, অন্যদিকে জিসানের বেঁচে থাকার খুশিতে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। কথা ল্যাপটপ হাতে নিয়ে মেসেজটা সার্চ করতে থাকে, যে কোথা থেকে এসেছে। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো তথ্য হাতে আসে না। কথা জানে জিসান কি জিনিস, আর ওরা পাঠানো মেসেজের লোকেশন বের করতে পারবে না, তাও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা এখন অনেক করে চাইছে যাতে জিসানের সাথে কথা বলতে পারে, কিন্তু সেটা তখনই সম্ভব যখন জিসান চাইবে। বর্তমানে আসা যাক, এর মধ্যে কেটে গেছে আরো কয়েকটা মাস। কথা এখনো এই আশায় বেঁচে আছে যে জিসান ফিরে আসবে। কথার বাবা মা সহ জিসানের বাবা মা কথার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কথা সাফ না করে দেয়। কথা বর্তমানে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে। জিসানের স্মৃতিগুলো নিয়ে কথা একার জীবন। কথা অফিস ছুটি দিলে ওই দিন কথা চিটাগং এর উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি নিয়ে। কথা ঢাকা পেরিয়ে
বিশ্ব রোডের কাছাকাছি আসতেই পথে একটি রেস্টুরেন্টে চোখ যায়। রাস্তার সাথে হওয়ার ল্যাম্পপোস্টে দেখতে পায় একজনকে, আর এ আর কেউ নয়, জিসান। কথা মাঝ রাস্তায় গাড়ি বের করে। কথা ভেবে হয়তো ভুল দেখছে, চোখ মুখ কে আবারও তাকায়, একই দৃশ্য দেখতে পায়। কথা গাড়ি পার্ক করতে নিলেই দেখে যে জিসান উঠে একটা গাড়িতে উঠে গেছে। সাথে আরো দুজন আছে, সাকিব আর নীল। কথা ওদের দুজনকে ভালো করে চিনে। কথা গাড়ি পার্ক না করে ওই গাড়ির পিছু নেয়। গাড়িটা খুব দ্রুত চলছিল, আর ওই গাড়ির সাথে গাড়ির গতি মিলিয়ে চালাতে কথার বেগ পেতে হচ্ছিল। কথা দেখতে পায় গাড়িটা শহর ছেড়ে অনেকটা ভেতরে চলে আসে। গ্রাম এলাকায় ধরতে গেলে গাড়িটা একটা জমিদার বাড়ির সামনে এসে থামে। জমিদার বাড়িটা ভেতরে চলে যায়, ওরা পেছন পেছন কথাও যায়। সাকিব বুঝতে পারে যে কেউ ওদের পিছু নিয়েছে, তাই পিস্তলটা বের করে পেছনে ঘুরতেই কথাকে দেখতে পায়। কথাকে দেখে পিস্তলটা নামিয়ে নেয়। কথা চোখে চোখ পড়ে যায় সাকিবের। দেখতে পায় অনেক রাগ, অভিমান। নীল আর জিসানের পিছনে সাকিব না দেখে এগিয়ে যায়, দেখে কথাকে। কথা জিসানকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে লাফ দিয়ে দুপা জড়িয়ে ধরে জিসানের কোলে উঠে পড়ে, কান্না করতে থাকে। সাকিব আর নীল সাইডে দাঁড়িয়ে চুপ করে আছে। কে আপনি? এভাবে জড়িয়ে ধরে আছেন কেন আমায়? কথা জিসানের মুখে ওই কথাটি শুনে জিসানকে ছেড়ে দেয়। আমি জানতাম এমনই করবে। এখন তো আমাকে আর ভালো লাগবে না। বলো, তোমার নতুন স্ত্রী কই? কি সব আলতু ফালতু বলছেন? এই সাকিব ইনিকে এখান থেকে নিয়ে যাও নাকি? ও তোর বউ? কিসের বউ? আমি কি বিয়ে করেছি? কবে করলাম? তুই বলে গেছিস? এনাকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। অনেকবার দেখেছি। তোরা একে নিয়ে যা, আমার মাথা ব্যথা করছে। ভাবি চলে আসেন। কি হয়েছে ওর? এমন করছে কেন? সে এক লম্বা কাহিনী, কিন্তু ও যা করেছে তা ও জানে না। ও আমাদের দুজনকে মাঝে মাঝে চিনতে পারে না। কি হয়েছে ওর সেটা বলো। ওর মেমোরি লস হয়ে গেছে। কি বলেই মাটিতে বসে পড়ে কথা। নিজেকে শক্ত করুন, ওর ট্রিটমেন্ট চলছে। প্রথমত আমাদের চিনতে পারতো না, এখন ধীরে ধীরে সব মনে পড়েছে। কিভাবে হয়েছে এরকম? এখন কি করা যায়? ওর ট্রিটমেন্ট চলছে, কালকে লাস্ট একটা অপারেশন হবে। সেটি সাকসেস হলে জিসানের সব মনে পড়ে যাবে। আর ওর স্মৃতি না ফিরলে আমরা অনেক বড় হতে পারবো। কেননা কেবল আমি জানি যে জিসানের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম আছে, যেটি একটি স্যাটেলাইটে রাখা আছে। আর কেবল ওটিই পারে আমাদের সব আগের মতো করে দিতে। কিন্তু জিসানের যেহেতু স্মৃতিশক্তি নেই, আর আমিও অতটা দক্ষ নই যে ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হ্যাক করে কন্ট্রোলে নেব। ওর ওই প্রোগ্রাম, যার নাম রক্সি, সেটা অনেক পাওয়ারফুল। জিসানের 5 বছরের সাধনা, সারা পৃথিবীর হ্যাকারদের নাচাতে যার কয়েক সেকেন্ড সময় লাগবে। জিসান ওটার ব্যবহার খুব কম করত। আমার লাইফে আমি মাত্র একবার ওটিকে ব্যবহার করতে দেখেছি। বর্তমানে আমরা 3 জনই রক্সির নিরাপত্তায় আছি। জিসান যদি 3 দিনে একবার রক্সির সাথে যোগাযোগ না করে, তাহলে রক্সির নিচে থেকে জিসানকে খুঁজে নেয়। আর ও এখন আমাদের ওপর নজর রেখে চলেছে, কেননা জিসান ফার্ম হাউস থেকে বেরিয়ে রক্সিকে একটি কমান্ড দিয়েছিল যে ট্রাস্ট নো বডি অ্যান্ড প্রোটেক্ট মাই ফ্যামিলি। রক্সি কি আমার ওপর নজর রাখছে? তোমার ফোন, ল্যাপটপ যা আছে সব রক্সির প্রোডাকশনে আছে। তুমি তো হ্যাকার, চাইলে পরীক্ষা করে দেখতে পারো। ও মাই গড, আমি নিজেও জানতাম না যে কেউ আমার উপর নজর রাখছে। জিসান সুস্থ হলে আমরা সবাই আগের মতো জীবনযাপন করতে পারবো। জিসান কি সুস্থ হবে? আর কথা কি ফিরে পাবে আগের জিসানকে? সাকিব আর নীল কি পাবে আগের মতো সবটা? জিসানের অপারেশনের সব ব্যবস্থা হয়ে গেছে? নো প্রবলেম। ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। সবাই জানে আমি অফিসের কাজে বাইরে আছি। তোমার অফিসের কাজের ক্ষতি হবে না? না, বলে দিব যে আমি অসুস্থ। তাহলে তো হয়ে গেল। কথা আলাদা একটি রুমে চলে যায়। প্রায় রাত হয়ে এসেছে। গাড়ি থেকে ল্যাগেজ নিয়ে আসে।
রাতের খাবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতে বলে সাকিবকে। সাকিব এনে দিলে কথা রান্না করতে শুরু করে দেয়। রান্না শেষ হতেই সবাই টেবিলে এসে খেয়ে নেয়। জিসান এসে কিছুক্ষণ কথার চেহারার দিকে চেয়ে থাকে, আবারও খাবায় মনোযোগ দেয়। খাবার শেষে জিসান চলে যায়। দুপুরে জিসানের অপারেশন, তাই সবাই প্রিপারেশন নিতে থাকে। সবাই হাসপাতালে চলে এসেছে। অপারেশন একটু বাদেই শুরু হবে। জিসানের ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ইঞ্জেকশন দিয়ে। জিসানকে ওটিতে নেওয়া হচ্ছে। কথা জিসানের ট্রেচারের সামনে দাঁড়ায়। জিসানের গালে চোখে মুখে চুমু এঁকে দেয়। কথা কাঁদছে। কথা অপারেশনের ফর্মালিটি পূরণ করার সময় একটি ফর্ম পড়েছিল। ওখানে লেখা ছিল যেহেতু ব্রেন সংক্রান্ত অপারেশন, তাই রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু অপারেশনটা করাও যে জরুরি। জিসান, তোমাকে ফিরে আসতে হবে, আমার জন্য হলেও ফিরে আসতে হবে। জিসানকে ওটিতে নেওয়া হচ্ছে। কথা জিসানের মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। জিসানের অপারেশন শুরু হয়ে গেছে। কথা, সাকিব, নীল ওরা সবাই বাইরে ওয়েট করছে। অপারেশন শেষ হতে 4 ঘন্টা মতন সময় লাগবে। কথা জোহারের ওয়াক্তের নামাজ পড়ে নেয় আর আল্লাহর কাছে জিসানের সুস্থতার জন্য দোয়া কামনা করে। অপারেশনের সময় যেন ফুরাচ্ছেই না। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন অপারেশন শেষ হবে আর তারা সেই আগের জিসান, রকস্টারকে দেখতে পাবে। সাইবার জগতে সবাই রকস্টারের অফলাইন অ্যাক্টিভিটি নিয়ে চিন্তিত। অনেক খুশি, আবার অনেকে হতাশ নিয়ে বসে আছে। জিসানের অপারেশন শেষ। ওটি থেকে ডাক্তার বেরিয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব, আমার হাজবেন্ডের কি অবস্থা? চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল। ওনার জ্ঞান ফিরতে একটু টাইম লাগবে, আর এতক্ষণ এই পুরো সময়টা ওর পাশে কেউ সবসময় থাকতে হবে, প্রপার কেয়ার নিতে হবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি সব সময় ওর পাশে থাকবো, প্রপার কেয়ার নিব। আজ 2 দিন হয়ে গেছে জিসানের জ্ঞান এখনো ফেরেনি। ডাক্তারদের মতে ব্রেনের অপারেশন, তাই সবটা সামাল দিতে সুস্থ হতে একটু সময় লাগবে। সাকিব আর নীল বাইরে গেছে কিছুক্ষণের জন্য। কথা রুমে জিসানের বেডের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। হঠাৎ কোনো কিছুর আওয়াজে কথায় ঘুম ভেঙে যায়। কথা চেয়ে দেখে গ্লাস ফ্লোরে পড়ে আছে আর জিসান একটু একটু করে চোখ খুলছে। তোমার জ্ঞান ফিরেছে তাহলে? আস্তে আস্তে চোখ খুলুন। আমার মাথা এত ব্যথা করছে কেন? আপনার ব্রেনের অপারেশন হয়েছিল, তাই এখন একটু ব্যথা অনুভব হবেই। একটু ওয়েট করুন, দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে যাবে। আমার ব্রেন অপারেশন হয়েছিল মানে? আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। জিসান আস্তে আস্তে সবটা মনে করার চেষ্টা করে। জিসানের ঝাপসা ঝাপসা করে সব মনে পড়তে থাকে। এক পর্যায়ে জিসানের সব মনে পড়ে যায়। ফার্ম হাউসের সব ঘটনা, অর্কট বিশ্বাসঘাতকতা, আগুন লাগা, অ্যাক্সিডেন্ট, সবটা। জিসান, তুমি ঠিক আছো তো? হ্যাঁ কথা, তুমি এখানে?
যাক বাবা, চিনতে পেরেছো অবশেষে। আমি আবার কবে তোমাকে চিনলাম না? সে অনেক লম্বা কাহিনী। বলো, আমি শুনতে চাই। কথা জিসানকে প্রথম থেকে সবটা খুলে বলে। সরি তোমাদের সবাইকে কষ্ট দেওয়ার জন্য। বাবা মা ঠিক আছে তো? হুম। এদিকে আসো। কথা জিসানের পাশে বসে। জিসান কথাকে একটানে বেড়ে নিয়ে আসে। কি করছো? এতদিনের পাওনা সব সুদে আসলে পরিশোধ করছি। এই বলে কথাকে কিস করতে থাকে, কথাও রেসপন্স দিতে থাকে। এক পর্যায়ে দরজায় কারোর ঠকঠকানির আওয়াজে দুজনের ঘোর কাটে। চলে আসুন। সাকিব আর নীল ভেতরে প্রবেশ করে। কি রে ফহিনীরা, কেমন আছিস? কোথায় গিয়েছিলি? হাই রে, তুই ভাই চিনতে পারিস? এটাই অনেক, তাই বলে যদি ফহিনী হতে হয় তাই রাজি। হালা, তুই ফয়নি, তোর গোষ্ঠী ফয়নি, অনেক জ্বালাইছিস। এখন আমাদের দিন আইছে, এখন তোরে জ্বালামু। জ্বালাইস? অর্ক আর ওই হ্যাকারদের কি খবর? ওরা এখন দেশের বাইরে আছে, কিন্তু কোথায় আছে সেটা বলতে পারলাম না। ওরা জানে আমরা মরে বেঁচে আছি? না জানলে তো আমাদের খেল খতম করে দিত। ওদের ক্ষমতা তখন আমাদের চাইতেও বেশি ছিল, কারণ তুই থেকেও ছিলি না। আর ভাই, তোর এই আয়রে সামলা। তুই দেখ, এখনো হয়তো আমাদের উপর নজরদারি চালাচ্ছে। সব সামলাবো। কথা, তোমার ফোনটা দাও তো। নাও। জিসান কি যেন ডায়াল করে কল লাগায়। হ্যালো। ইয়েস বস। কি আপডেট আছে? সাইবার জগতে আপনাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। রক্সি, তোমার স্যাটেলাইটের সাহায্যে আমাকে একটা ডিভাইসের লোকেশন জানাও। বস, আই ফিয়ার সামথিং। ক্লেভার, নোট ডাউন 5674489। বস, এই আইপির লোকেশন বর্তমানে সাইবেরিয়ায় একটি 5 তলা হোটেলে শো করছে। আমি স্যাটেলাইটের মাধ্যমে ডিভাইসটার লাইভ ফিড সেন্ড করছি। তোমার অরবিটের লোকেশন তো এখন সাইবেরিয়ার আশেপাশে নাই, তাহলে কিভাবে করবা? বস, আমি সব স্যাটেলাইট অ্যাক্সেস নিতে পারি। গুড, বাট কেয়ারফুল। অলওয়েজ। জিসান মোবাইলে লাইভ ভিডিও দেখছে হোটেলটার। থার্মাল ইমেজিং সেন্ড করব। ইউ আর টু ফাস্ট। রক্সি থার্মাল এমার্জেন্সি সেন্ট করে দেখতে পায় যে সোফার মতো কিছুতে 3 জন বসে আছে, আর তার সাইডে আরেক সোফায় আরো 2 জন বসে আছে। একজনের হাত পা নাড়ানোর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে সে মহিলা। একজন হলো অর্ক, আর বাকি 3 জন হ্যাকার টিমের সদস্য। আর মহিলাটাও নিশ্চয়ই তাদের ব্যতিক্রম নয়। সাকিব, নীল আর কথা জিসানের সব কথা শুনছে। ওকে রক্সি, স্টে অ্যালার্ট অ্যান্ড গিভ মি আপডেট অ্যাবাউট দিস আইপি। ওকে বস। ভাই, এটাই নাকি অন্য কিছু? হওয়ার সামনে তো তুই কিছুই না। আরে ভাই, ওরে বানাইছি তো আমি। সেটাও ঠিক। এখন নেক্সট প্ল্যান কি? অর্ক আর হ্যাকারদের ধ্বংস। কিন্তু কিভাবে? কোনো প্ল্যান করেছিস? আমার আবার প্ল্যান? আমাকে রিলিজ দেওয়া হবে কবে সেটা বল। 7 দিন পর। 7 দিন? কেন, সহ্য হয় না? সুস্থ হইতে না হইতেই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি শুরু করে দিছো। কুল জান, কুল। তোমাকে তো বুঝতে হবে আমার অবস্থাটা। আর তুমি কি ভেবেছ যে ওদের আমি এমনি ছেড়ে দেব, ওদের ওপর কোনো প্রতিশোধ না নিয়ে? না। তাহলে এত বেশি বোঝো কেন? সাব্বির আর নীল বাইরে চলে গেছে। এদিকে জিসান কথার চোখের দিকে পলকহীনভাবে চেয়ে আছে। কথাও সেম। জিসান কথার ঠোঁটের দিকে ইশারা করে চোখ টিপ দেয়। কথা চোখ গরম করে। জিসান এমন ভাব করলো যেন কোনো বাচ্চার খেলনা থেকে বঞ্চিত করা হচ্ছে। কথা হাসতে লাগলো জিসানের কর্মকাণ্ডে। জিসান এমনিতেই কথার মায়ায় পড়ে আছে, তার উপর কথার ঠোঁট কাঁপানো হাসি। জিসান কথাকে চট করে কিস করে বসে। বাকিটা বলুম না, সরব করে। রাতে নার্স ডাক দিতে আসে, ঘুরে যায়। কারণটা আপনারা জানেন। এইভাবে জিসান আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। আজ জিসানকে রিলিজ দেওয়া হবে। সকালে সাকিব আর নীল এসেছে। তাদের জন্য একটা বড় ধরনের সারপ্রাইজ আছে, যা তারা জানে না। জিসান সহ সবাই বাইরে এয়ারপোর্টে চলে যায়। গাড়ি জিসান চালাচ্ছিল, তাই কেউ বুঝতে পারেনি যে তারা কোথায় যাচ্ছে। বেরিয়ে পড়ো সবাই। এয়ারপোর্টে। জিসান, তোর মাথায় কি চলছে একটু খুলে বলবি? আমরা সাবিরিয়া যাচ্ছি। হুট করে কুচকাজ করার টাইমও তো দিলি না। কে বললো হুট করে? সব প্ল্যান করাই আছে।
রক্সি আর আমি সবটা প্ল্যান করে রেখেছি, তাই চিন্তার কোনো কারণ নেই। পাসপোর্ট আর বাকি সব কিছু আছে, সব ম্যানেজ করে রেখেছি। তুই ভাই কখন কি করিস আমি নিজেও জানি না। বেশি কথা না বলে ভেতরে চল, পাইলট অপেক্ষা করছে। সবাই ভেতরে যাই। ভিআইপি কাউন্টার দিয়ে একটা প্রাইভেট জেট এর সামনে দাঁড় করায় জিসান। তোরা উঠে পড়। মানে কি, তুমি আমাদের সাথে যাচ্ছ না? এইটা কোনো কথা হলো? আমি তোমার সাথে যাব। কথা যা বলছি তাই করো। তুমি ভুলে যেও না, আমি সাধারণ কোনো পাবলিক না, আমি রকস্টার, যার হাজার হাজার শত্রু আছে। আর আমি চাই না আমার জন্য কোনো বিপদ হোক তোমার বা তোমাদের। কথা আর কিছু বলে না, চুপ করে যায়। জিসান বুঝতে পারে পাগলিটা অভিমান করেছে। জিসান কপারে আলতো করে একটা কিস করে, তারপর চলে যায়। জিসান মুহূর্তের ভিতরে মিলিয়ে যায়। কথা সহ সবাই প্লেনে উঠে বসে। একটা ছেলেকে দেখা যায়। হাই, আমি রাজ। আমি তোমাদের গাইড করব। আপনি জিসানকে কিভাবে চেনেন? আমার যদি ভুল না হয় তাহলে আপনি জিসানের স্ত্রী আর আমি জিসানের সাইবার ফ্রেন্ড। সাকিব আর নীল ওর সাথে পরিচয় হয়ে নেয়। প্লেন কিছুক্ষণ ভেতরে টেক অফ করে গন্তব্যে সাইবেরিয়া। কথায় প্রচুর টেনশন হতে থাকে জিসানকে নিয়ে। কথাকে জিসান রক্সির এক্সেট দিয়েছে, তাই কথা জিসানের অবস্থা সম্পর্কে জানতে চায়। রক্সি, জিসান এখন কোথায় আছে? ও কি সাইবেরিয়া যাচ্ছে? প্লেনের রুট দেখে তো তাই মনে হচ্ছে। কথার বাকি সবাই অনেকক্ষণ পর সাইবেরিয়া এয়ারপোর্টে ল্যান্ড করে। পথে সাকিব আর নীল পিটারের সাথে পরিচয় হয়ে নেয়। ছেলেটা খুবই মিশুক কিন্তু অনেকটা ট্যালেন্টেড। রকস্টারের ফ্রেন্ড বলে কথা। সবাই বেরিয়ে পড়ে এয়ারপোর্ট থেকে। একটা গাড়ি দাঁড়িয়েছিল আর কথা আর বাকিরা গাড়িতে উঠে বসে। শহর পেরিয়ে একটা নির্জন এলাকায় গাড়িটা ঢুকে পড়ে। কিছুক্ষণের ভেতরে গাড়িটা থেমে যায়। সবাই দেখতে পায় একটা চার্চের সামনে গাড়ি থেমে গেছে। আমরা কি চার্চে থাকবো? আগে দেখুন তো, পরে বলেন। সবাই নেমে পড়ে আর চার্চের পিছনে চলে যায়। পেছনে একটা দরজা ছিল, সেটা খোলা হলে আরেকটা দরজা আসে, সেটিও খোলা হয়। আরেকটি দরজা আসে, এটি সিস্টেল। তার পাশে আই স্ক্যানারে লাগানো। পিটার তার চোখ স্ক্যানারের কাছে নিয়ে যেতেই একটা হালকা নীল রঙের আলো রাজের চোখ নিচু হয়ে উপর হয়। দরজাটি খুলে যায়। ভেতরে দৃশ্য দেখে সবাই অনেক অবাক। এরকম একটা গ্রাম্য এলাকায় একটা চার্চের ভিতর এরকম কিছু থাকবে কেউ আশা করেনি। সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। রাজ আছে আগে, চলছে আর পিছে পিছে সবাই। সিঁড়ি দিয়ে দোতলার মতো নামার পর একটা লিফট পড়ে। সামনে সবাই লিফটে উঠে পড়ে, পিছনে পিটারের পিছু পিছু। লিফটের 4-5 মতন নিচে নামতে থাকে, তারপর খুলে যায়। অবাকের উপর অবাক হয় সবাই। একটা আন্ডারগ্রাউন্ড ব্যাংকারের মতো। পুরোটা অনেক হাইটেক, অনেক দামি দামি জিনিস লাগানো এখানে। একটা ফ্যামিলির প্রয়োজনীয় সকল জিনিসপত্র আছে। 10টার উপরে রুম আছে। কথা সাকিব আর নীল চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। অবাক হওয়ার মতন কিছুই নাই। গরিবের প্রাসাদে আপনাদের স্বাগতম। ভাই কে তুমি? আর এটা কে গরিবদের প্রসাদ বলে চলে না? আমি তেমন কেউ না। বলে একটা কার্ড এগিয়ে দেয়। সাকিব কার্ডটি দেখে অনেকটা অবাক হয়, ভ্রু কুঁচকে তাকিয়ে পিটারের দিকে। নীলও একই কাজ করে। কি হয়েছে? এভাবে রিয়েক্ট করার কি আছে? তুমি জানো না কথা ওকে? কে? পৃথিবীর সবচেয়ে বড় টেক জায়ান্ট এর নাম শুনেছ? মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এইসব কোম্পানির সিইওর পিএ। জি, ঠিক ধরেছেন। আর আপনারা যে বাঙ্কের অবস্থান করছেন সেটা জিসানের। কি জিসানের? কেন, আপনি জানেন না? সাকিব আর নীল হ্যাং হয়ে গেছে। কে এই জিসান যে তার কাছে এত টাকা? পিটার জিসানের এইসব হতে যাবে কেন? জিসানেরই। আরে ভাই, জিসানের কাছে এত টাকা আসবে কোথা থেকে? সেটা এতক্ষণ ভাবলেন না কেন? প্রাইভেট জেট, ভিআইপি ফ্যাসিলিটি, এখন এই বাংকার, এই সব জিসানের। সাকিব নীল, এইসব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও। আর আমারও। কেন, জিসান তোমাদের কিছু বলেনি এই ব্যাপারে? সাকিব, নীল আর কথা তিনজন একসাথে না বোধক মাথা নাড়ায়। তাহলে আমি কি সব বলে দিলাম? বলেই পিটার
মাথায় হাত দেয়। পিটার জানতো না যে জিসান এদের কিছু বলেনি নিজের ব্যাপারে। কিভাবে জানবে সে? জিসান তো তাদের বলেনি। আর কে এমন আছে যে নিজের স্ত্রীকেও নিজের পরিচয় জানায় না? এইদিকে কথা সাকিব আর নীল ভাবছে যে জিসান কেন লুকালো তার পরিচয়, আর এইদিকে পিটার ভাবছে যে সে বলে দিয়ে কি খুব বড় ভুল করে ফেললো। তোমাদের একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলুন, রাখার মতো হলে অবশ্যই রাখবো। জিসানকে বলো না যে আমি ওর পরিচয় বলে দিয়েছি। কেন? ও জানতে পারলে আমাকে খুব কেলাবে। আচ্ছা, বাট দেখি সারা কতদিন নিজের পরিচয় লুকিয়ে রাখে। আমিও দেখব। পিটারের মোবাইলে কল আসে। হ্যালো বস। ওকে, আমি আসছি। জিসান চলে আসছে, প্লিজ ওকে কিছু বলো না। পিটার কথাটি বললেই চলে যায় বাইরে। একটু বাদে জিসান সহ পিটার আসে। জিসান নিজেকে আবার আড়াল করার চেষ্টা করছে। এটা দেখে কথা এগিয়ে যায়। দেখতে পাইছে জিসানের হাতে অনেকটা কেটে গেছে। জিসান, কি করে এমন হলো? আমি এই জন্যই তোমাকে একা ছাড়তে চাই না। আমি একা আসছি, এই জন্য তোমরা সিকিউর আছো, না হলে এতক্ষণে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যেত। কেন, কি হয়েছে? পরে জানলে হয় না? আগে ব্যান্ডেজ করে দেই। ও হ্যাঁ, ব্যান্ডেজ করে দাও। কথা জিসানের হাতে ব্যান্ডেজ করছে আর জিসান বলতে লাগলো কি করে হাত কেটেছে। আমরা যেখানে আসছি সেটা অর্ক জেনে গেছে। অর্ক জেনে গেছে আমরা বেঁচে আছি? সেটা না, কিন্তু অর্ক এটা জেনেছে যে বাংলাদেশ থেকে কেউ ওকে মারতে আসছে। তুই কিভাবে জানলি? আমি আরেকটি প্রাইভেট জেট নিয়ে আসতে পারতাম, পরে ভাবলাম যে রিক্সা নেওয়া ঠিক হবে না, তাই নর্মাল প্লেনেই আসছি। আর যখন এখানকার এয়ারপোর্টে ল্যান্ড করলাম তখন রক্সি আমাকে কিছু মেসেজ শো করলো, যেগুলো র্যান্ডমলি আদান প্রদান করা হচ্ছিল। আর সবকটা অর্কর আইপি থেকে, যেটার উপর রক্সি নজর রাখছিল। অর্ক হ্যাকারদের সাহায্যে বুঝতে পেরে গেছিল যে তার আইপিতে কেউ নজর রাখছে। সেটা সোর্স খুঁজতে গিয়ে আমার ফোনের আইপি পাই, যেটা রক্সি সিকিউর করার পরও আমি সিকিউরিটি ডিসেবল করেছিলাম কিছু কাজ করার জন্য। আর যখন দেখতে পাই যে আইপি লোকেশন বাংলাদেশ থেকে সাইবেরিয়া শিফট হচ্ছে, তখন আমাকে মারার জন্য কিছু লোকাল মাফিয়া হায়ার করে। ওদের থেকে লুকোতে একটা ট্যাক্সি হায়ার করেছিল, কিন্তু ওরা সেটারও পিছু নেয়। পরে এক পর্যায়ে ওদের গাড়ির সাথে ট্যাক্সির সংঘর্ষে আমার হাত কেটে যায়। তাহলে তুই বেঁচে ফিরলি কিভাবে? বেঁচে ফিরলো কিভাবে সেটা বড় কথা না, বেঁচে ফিরেছে এটাই অনেক। কথা আমাকে বলতে দাও। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে লোকাল পুলিশকে ইনফর্ম করি যে আমাকে মারার প্ল্যান করা হয়েছে, তাই পুলিশ আমাদের পিছু নিয়েছিল। কিন্তু যখন আমার ট্যাক্সি থেমে গেল তখন ওরা পুলিশ থেকে পালিয়ে যায় আর আমি বেঁচে যাই। ওরা আবার তোকে ট্রেস করবে না তো? আরে না, আমি সব সিকিউর করে রেখেছি। আর আমি যে এখানে এসেছি তার কোনো প্রুফই রাখিনি, সব মুছে ফেলেছি। রক্সি, তাই আর কোনো ঝামেলা হবে না। কিন্তু অর্ককে আমি দেখে ছাড়বো। সে দেখো, এখন রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে ঘুমোতে যেও। আচ্ছা বাবা। কথাকে পিটার কিচেনে দেখিয়ে দেয়। কথা কিচেনে গিয়ে সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, যা জিসানের ফেভারিট। জিসান তা রাক্ষসের মতো খেতে শুরু করে। আর জিসানের খাবার মাঝখানে খেয়াল করে তার চারপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। এক একজনের মুখের অবস্থা দেখে জিসান খানিকটা লজ্জা পায়। সাকিব মুখে দেওয়ার জন্য খাবার তুলছিল, কিন্তু জিসানের খাবারের নিনজা টেকনিক দেখে সে খাবার মাঝপথে আটকে আছে আর মুখ হা হয়ে আছে। নীল প্লেটে হাত দিয়ে বসে বসে ওর খাবারের পদ্ধতি দেখছে। আর পিটার আর কথার মুখ তো বড় হা হয়ে আছে, যেন টাইটানিক ঢুকে যাবে অনায়াসে। জিসান তার প্লেট থেকে খাবার নিয়ে কথার মুখে ঢুকিয়ে দেয়। এভাবে চেয়ে চেয়ে কি দেখো, নজর লাগবে তো। কথা সহ সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এবার জিসানের বেককলের মতো তাকিয়ে দেখছে। খাবারের পর্ব শেষ হলে জিসান সহ সবাই বসে আছে সোফায়। একটা কথা বলবে জিসান? হ্যাঁ বলো। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? না, কি লুকাবো? সত্যি? যদি মিথ্যে বলে থাকো তাহলে কিন্তু আমার সাথে সেই দিনই শেষ দিন হবে। না মানে হ্যাঁ। জিসান আরেকটু বিপাকে পড়ে যায়। কি করবে সে? বলে দিবে সবাইকে তার আসল পরিচয়? সে কে? বলে দিবে যে তার আসল বাবা মা সাব্বির মির্জা আর সোয়া মির্জা? আর কেন সে বাংলাদেশ থেকে একটা প্রপার্টির মালিক হওয়া সত্ত্বেও? জিসান আর দেরি না করে গাড়িটা, মানে ওদের জমদূতের গ্যাস অপশনটি অন করে দেয়। ক্যামেরায় ওদের লাফালাফি দেখা যাচ্ছে। আর ভাই ডিজে গান চালাচ্ছে, ওরা নাচছে। ওরা সবাই বিশেষ প্রভাবে ছটফট করছে।
যেটা ওদের দেওয়া হয়েছে সেটা অনেক মারাত্মক। কিছুক্ষণ ভেতরে ওদের ব্রেন অফ ফুসফুস বন্ধ হয়ে যাবে। খেল খতম। নিথর দেহগুলো মাটিতে পড়ে আছে। জিসান কনফার্ম হয় যে ওরা মারা গেছে, তাই গাড়ি নিয়ে কথার কাছে চলে আসে। ইতিমধ্যে একটা খবর জিসানকে নাড়িয়ে দেয়। জিসানের দুধ বেগে ব্যাংকারের পথে ছোটে। জিসান ফোন পাওয়া মাত্রই অস্বাভাবিক আচরণ করতে থাকে। দ্রুত পায়ে ব্যাংকারে পৌঁছায়। ব্যাংকারে প্রবেশ করে কথাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। সারা রাস্তায় জিসান একটা কথাও বলেনি। জিসানকে চুপ থাকতে দেখে সাকিব আর বাকিরাও কিছু বলে না। সাকিব ও বাকিরা বুঝতে পেরেছে যে জিসান কোথায় যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা বলে না। জিসান এয়ারপোর্টে পৌঁছে রক্সির সাথে কথা বলতে থাকে। কথাবার্তার ধরন নিরুত্তর। রক্সি, দ্রুত আমার জন্য আমেরিকার ফ্লাইটের ব্যবস্থা করো। একটু সময় লাগবে টিকিট ম্যানেজ করতে। টেক ইউর টাইম, বাট ফার্স্ট। অলওয়েজ। জিসান ফোন কেটে দিয়ে একটা বেঞ্চে বসে পড়ে। কি হয়েছে জিসান? কিছু না। তাহলে এমন করছো কেন? আর হঠাৎ আমেরিকায় বা যাচ্ছি কেন? তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। কথা সহ সবাই জিসানের এরূপ ব্যবহার মানে বুঝতে পারলো যে হঠাৎ জিসানের কেন এমন করছিল। কিভাবে? বাবা মেক্সিকোতে একটা ডিল করতে গিয়েছিল। ডিল কমপ্লিট করে ফেরার সময় গাড়ির সামনে কিছু লোক দাঁড়ায় যে তাদের কেউ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু যখন বাবা গাড়ি থেকে নামে ওই লোকটার সাহায্য করার জন্য, তখন তারা বাবাকে ঘিরে ধরে গার্ডসদের গুলি করে। বাবার পায়েও গুলি করে। বাবাকে গুলি করে ফেলে রেখেছিল। সেখানকার স্থানীয় কিছু লোক বাবাকে পেয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করে পরে হাসপাতালে পাঠায়। কে করেছে এমন? আমার তো মনে হচ্ছে না এটা কোনো দুর্ঘটনা বা ছিনতাইকারীদের কাজ। এটা হিয়ার ছেলের কাজ। ওই শালা বাবার এই অবস্থা করেছে। ওকে আমি হাতের কাছে পেলে যে কি করব? একবার আমাকে আমেরিকা পৌঁছাতে দে। রক্সি ফ্লাইট ডিটেইল আর সবকিছু জিসানকে জানিয়ে দেয়। জিসান সহ বাকি সব ফ্লাইটে উঠে পড়ে। ফ্লাইট ছুটতে থাকে আমেরিকার উদ্দেশ্যে। জিসান ফ্লাইটের মধ্যে কিছু জিনিস নিয়ে ঘাটাঘাটি করছিল ল্যাপটপে, হয়তো কাজ করছিল। ফ্লাইট ল্যান্ড করে। জিসান আর বাকিদের নিয়ে একটা বাড়িতে ওঠে। বাড়িটা কার জিসান? কেন, পছন্দ হয়নি? না না, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এটা আমার বাড়ি। কি? এটা তোমার বাড়ি? তোমারও। আর এটা তো কেবল শুরু, আরো কত কিছু দেখবা। কথা বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। জিসান বেরিয়ে যায় কথাকে বাড়িতে রেখে। বাড়িতে মহিলা সার্ভেন্ট আছে, তাদের ভরসায় রেখে যায়। জিসান খবর নিতে থাকে সবার কাছে। সবাই জানে যে জিসান মৃত, তাই সবাই চাচ্ছে জিসানের সব সম্পত্তি হাত করে নিতে। এর আগেও একবার সবাই সুযোগ ছাড়া হয়েছে সাব্বির মির্জার হাতে ক্ষমতা চলে যাওয়ায়। আর জিসান মির্জা ছিল। জিসান মির্জার যখন চলে যায় আর কিছুদিন আগে জিসান মির্জার মৃত্যুর খবর পেয়ে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। জিসানের এখন মূল কাজ অফিসের মানে কোম্পানির মানুষদের পক্ষে পাদিত্য যাচাই করা। পরের দিন সকালে ইন্টারভিউ দিতে যাচ্ছে জিসান। হ্যাঁ, নিজের কোম্পানিতেই। কাজের প্রতি কাল রাতেই ঘেটে দেখেছে। মানে যারা কাজের জন্য অ্যাপ্লাই করেছে তাদের অনেকেই চাকরি পেয়েছে। কেবল ঘুষের জোরে একটা মেয়েটির ক্যাডারের চার্জ দেওয়া হয়নি। জিসান সেখানে নিজের কাজ পাতি বসিয়ে দিয়েছে যেন কেউ সন্দেহ না করে। মানে এখন কেবল অফিসে জয়েন করার অপেক্ষা। একটা ছেলে স্টাইলিশ হয়ে অফিসের করিডোর দিয়ে হেঁটে রুমের দিকে যাচ্ছে। পরনে একটা কালো অফিস প্যান্ট, সাদা শার্ট, নীল ফ্রেমের চশমাটি যেন চেহারার একটা গম্ভীর্য এনে দিচ্ছে। হ্যাঁ, এটা আর কেউ না, জিসানই। জিসান এগিয়ে যাচ্ছে ইন্টারভিউ রুমের দিকে। অনেকে বসে আছে এখানে, সবাইকে মোটামুটি চিন্তিত দেখাচ্ছে। জিসান অনেকের সাথে পরিচয় হয়ে নেয়। পরিচয় পর্ব শেষে জিসানের ডাক পড়ে ভেতর থেকে। জিসান এগিয়ে যায়। এখানে 3 জন লোক বসে আছে, একজন মহিলা আর 2 জন পুরুষ। ইন্টারভিউ শুরু হলে জিসানকে একের পর এক প্রশ্ন করা যাচ্ছে। সবাই আর জিসান উত্তর দিয়ে যাচ্ছে। আসলে রক্সি জিসানকে সব বলে দিয়েছে। জিসানের কানের ভিতর একটা ছোট স্পিকার লাগানো আছে, যেটা কেউ দেখেনি। ইন্টারভিউ কমপ্লিট হয়, জিসানের চাকরি হয়ে গেছে। বাইরে বসে থাকা কিছু লোকে জিসান দেখতে পায় না। জিসানের জয়েনিং ডেট কালকে, তাই জিসান সিদ্ধান্ত নেয় তার বাবাকে দেখে আসবে। জিসান রওনা দেয় সিটি হসপিটালে। জিসানের ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন নেই, কারণ জিসানকে কেউ চিনতে পারবে না। সে কত বছর আগে দেখেছে। সেই জিসানের আর এই জিসানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। জিসান হাসপাতালে তার বাবার কোনো কেবিন আছে সেটা কোনোভাবে জানতো, তাই সে কেবিনে যায়। গিয়ে দেখে সাব্বির মির্জা মানে তার বাবা অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। অক্সিজেন চলছে, পাশে একজন বসে আছে। জিসান কেবিনে ঢুকে
আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে ঠিক চিনতে পারলাম না, কে তুমি? আর হুট করে এই রুমে বা ঢুকে পড়েছো কেন? ইনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়ে গেছে, কিন্তু তুমি কে আর এইসব জিজ্ঞেসই বা করছো কেন? বললে চিনবেন আমাকে? আমি জিশান মির্জা, সাবির মির্জার একমাত্র ছেলে। সাইফুল বিস্ময় ভরা চোখে জিসানের দিকে তাকায়, জিসানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি জানতাম তুই মরিসনি, তুই বেঁচে আছিস। তোর বাবাকে এভাবে অসহায় রেখে তোর কিছুই হতে পারে না। আঙ্কেল, কান্না থামান, আমি এসে গেছি। এখন সব আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা বাবা, আমি যে শুনেছিলাম তুই মারা গেছিস, সেটা কি ছিল? জিসান সাইফুলকে সবটা খুলে বলে। বাবা, একটা মানুষের জন্য আজ আমাদের সবার এই অবস্থা। আঙ্কেল, ওদের কি হাল করব আপনি ভেবেও কুল পাবেন না। আচ্ছা আঙ্কেল, মা আর বোন কোথায়? ওরা ঠিক আছে তো? তোর মা বাড়িতে গেছে খাবার রান্না করে আনতে, আর তোর বোন? কি হলো আঙ্কেল, থেমে গেলেন যে? ওকে হিয়া ধরে নিয়ে গেছে, আর ওর ডিয়ার বন্দি করে রেখেছে। কি? হ্যাঁ, তোর বাবাকে যেই দিন গুলি করা হয় সেই দিন আমি তোর বোনকে আনতে এয়ারপোর্টে গিয়েছিলাম। সেখানে আমাকেও গুলি করা হয়, কিন্তু আমার গুলি লাগেনি। আর তোর বোনকে ওরা ধরে নিয়ে যায়, ওর সাথে আমার মেয়েকেও নিয়ে গেছে। আঙ্কেল, আমি আসছি। বোন রাতেই বাড়ি ফিরে আসবে, চিন্তা করবেন না। আপনার মেয়েরও কিচ্ছু হবে না। আমি জানি তুই পারবি বাবা, কারণ সাব্বির মির্জা কোনো কাপুরুষকে জন্ম দেয়নি। আচ্ছা, তাহলে আমি আসি আজকের মতো। আর মা সহ কাউকে জানাবেন না আমি বেঁচে আছি। ওকে। হ্যালো সাকিব, হ্যাঁ বল। তুই নীল সহ পিটারকে নিয়ে তাড়াতাড়ি স্টেডিয়ামের পাশে আয়। আর মিশন আছে, সাথে জিনিসগুলো আনিস। ওকে। সাকিব আর পিটার গিয়ে নিয়ে আসে। স্টেডিয়ামে চলে আসে। জিসান ওদেরকে সবটা বলে। সবাই যেন রেগে অগ্নিমূর্তি হয়ে আছে। ওদের ডেরা চিনিস তুই? না, কিন্তু চিনতে কতক্ষণ? রক্সি? ইয়েস বস। 28 তারিখ দুপুরে এয়ারপোর্টে গোলাগুলি হয়েছিল। সেখান থেকে দুটো মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। আর ওরা নিশ্চয়ই গাড়ি করে এসেছিল। ওদের গাড়িগুলোকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে কারেন্ট লোকেশন বের করো। ওয়ার্কিং ডান। কিছুক্ষণ পর কনস্ট্রাকশন এরিয়ায় গাড়িগুলো ঢুকে গায়েব হয়ে গেছে। ওকে, গুড জব। স্যাটেলাইটের মাধ্যমে এই এলাকার নজর রাখো। আর কিছু পেলে আমাকে জানিও। ওকে বস। আর দেরি না করে গাড়ি চলতে থাকে এআরডি কনস্ট্রাকশনের এলাকার উদ্দেশ্যে। এআরডি কনস্ট্রাকশন এলাকা খুব একটা বেশি দূর না, মাত্র 30 কিলোমিটার। জিসান গাড়ি চালাচ্ছে তুমুল বেগে। আস্তে চালাও গাড়ি, না হলে ওদের পাড়ে পাঠানোর আগে আমাদের উপরে যেতে হবে। শালা আমার বোনকে আটকে রেখেছে, আর তুই বলছিস আমি শান্ত হয়ে আস্তে গাড়ি চালাবো? কাম ডাউন। উত্তেজিত হয়ে কোনো কিছুর সমাধান মিলে না, তাই উত্তেজনাকে কন্ট্রোল করো। চেষ্টা করছি, বাট ওদের না মারা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না। জিসান গাড়ি চালাতে থাকে। আর মাত্র কিছু পথ কনস্ট্রাকশন এলাকায় গাড়ি ঢুকে পড়ে। গাড়ির আওয়াজ পেয়ে কয়েকটা লোকাল গুন্ডা বেরিয়ে আসে। ইহার চালাপোলা হবে হয়তো। কিরে, তোরা এখানে কেন এসেছিস? মরতে এসেছিস? জিসানের টেম্পার এমনিতেই হাই হয়ে রয়েছে। হ্যাঁ রে শালা, আয়, তোর হাতেই মরবো। আজ নেই, আমাকে মার। বলেই গুন্ডাটার নাক বরাবর ঘুষি মারতে থাকে। জিসানের থামার নামই নেই। গুন্ডাটার সাথীরা ওকে থামানোর জন্য ধরতে গেলে ও তাদেরও পিটানো শুরু করে দেয়। এখানে মারামারি করছে জিসান, সাকিব, নীল আর পিটার যেন মুভি দেখতে এসেছে। ওকে কেউ বল আমাদের একটু সুযোগ দিতে। গল্পে তো সাব্বির ওকে হিরো বানিয়ে রেখেছে, আমাদের একটু হিরো হওয়ার সুযোগ তো দে। তখনই একজন জিসানকে একটু ঘুষি মারে। জিসানের টোট সামান্য কেটে যায়। সাকিব অমনি ছুটে আসে। কিন্তু তুই কি করলি? আমি কি করলাম? তুই আমার বন্ধুর গায়ে হাত দিয়েছিস, তোর হাত আজকে ভেঙে দিব। বলেই শালাকে পিটাতে থাকে সাকিব। মারামারি যেন শেষ পর্যায়ে, তখন গুন্ডাদের মধ্যে একটা কাকে যেন ফোন দেয়। অমনি ভেতর থেকে কয়েকটা গুন্ডা হাতে ভারী অস্ত্র সহ নেমে আসে এবং ওদের দিকে বন্দুক তাক করে ধরে। জিসান আর সাকিব সহ বাকিরা হাত উঁচু করে নেয়। ওদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়। ভেতরে একটা চেয়ারে একটা মহিলা বসে আছে। উল্টো দিকে ঘুরে চুল দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে মহিলা। আর তার পাশে দুইটা মেয়ে চেয়ারে বেঁধে রাখা হয়েছে।
জিসান বুঝতে পারে এদের মধ্যে কেউ হতে পারে, আর আরেকজন সাইফুল আঙ্কেলের মেয়ে। কে তোমরা? এখানে কেন কেন এসেছো মরতে? জিসানের মটকা আবার গরম হয়ে আসতে থাকে। কি হলো, কথা বলছো না কেন? কারণ ছাড়া তো আসিনি, কারণ আছে বলেই তো এসেছি। কি কারণ? আপনার মেয়ের জামাই হতে আসছি। এই ছেলে, তোকে এখনই গুলি করে মারবো। তুই জানিস না আমার মেয়ে নাই? তো এরা কারা? এদের আমি কিডন্যাপ করে এনেছি। জিসান কনফার্ম হয়ে গেছে যে এই মহিলাটি হিয়া, তাই কানের কাছে ব্লুটুথটি অন করে নেয়। তো বলেন এখন কি করবেন? আপনার মেয়ের বিয়ে দেবেন আমার সাথে? এই ছেলে, কে রে তুই? তোর জম। কি? ওকে এখানে মেরেই পুঁতে দে। গোন্ডারা জিসানের কাছে আসতে থাকে। গায়ে হাত তো লাগা, দম থাকলে। বলেই একেবারে 4 তলার সাইড ঘেঁষে দাঁড়ায়। কয়েকজন জিসানকে মারতে আসলে ধুম করে কারো মাটিতে পড়ার আওয়াজ হয়। সবাই দেখে যারা মারতে এসেছিল সবাই মাটিতে পড়ে আছে গুলি খেয়ে। সবাই জিসানের দিকে তাকায়। জিসান ইশারায় জানায় যে সে কিচ্ছু করেনি। এবার আরো একজন যায়, তারও সেম অবস্থা। আবার সবাই ভয় পেতে শুরু করে। সাকিব, নীল, পিটার অবাক হয়ে তাকিয়ে আছে। এখানে আর মাত্র কয়েকজন আছে। জিসান প্যান্টের ভাঁজে থাকা পিস্তলটি বের করে কয়েকটা গুলি চালায়। ব্যাস, সবাই শেষ। এখন কেবল হিয়া আছে। জিসান হিয়ার কাছে যেতে হিয়ার দূরে সরে যায়, কিছুটা ভয় পেয়ে কিছুটা আতঙ্কে। তোকে পরে দেখছি বলে জিসান মেয়ে দুটোর বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দিতে জিসান দেখতে পায় পরীকে। পিচ্ছিটা অনেক বড় হয়ে গেছে। ওর ঠোঁটের নিচে বড় তিলটা দেখে ওকে সহজেই চেনা যায়। কে আপনি বলুন তো, যে আমাদের এভাবে বাঁচালেন? ওয়েট বলতেই হিয়ার দিকে এগোতে থাকে। হিয়া একটা পিস্তল বের করে গুলি চালায়।